আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে দেখো আমাদের জৈব রসায়নের যে 3 নাম্বার ক্লাস, মানে লাস্ট ক্লাসটা। আজকের ক্লাসে আমরা জৈব রসায়নটা শেষ করে দেব। এই জৈব রসায়ন থেকে মেডিকেলে কোন কোন টাইপের প্রশ্ন আসতে পারে আমরা সেগুলাই পড়তেছি। মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাসের আজকে হলো লাস্ট ক্লাস জৈব রসায়নের। তো চলো, আমাদের নেক্সট টপিক হলো যে অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইড মেনলি কি কত আমাদের সঙ্গে জানি যে আরএক্স, তাই না? আরএক্স এক্স হলো কি কত ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরা। আর আর মানে কি কত CnH2n প্লাস 1, মানে কি হাইড্রোজেন সঙ্গে কার্বনের দ্বিগুণের থেকে এক বেশি। ঠিক আছে? তাহলে তুমি যদি মনে করো কার্বন যদি 2 বসাও তাহলে হাইড্রোজেন কত হবে 5। আর এখানে মনে করো ক্লোরিন বসাইলা তাহলে এই যোগটা কি হলো কত ইথাইল ক্লোরাইড। ঠিক আছে না? তাহলে এটা অ্যালকাইল যে ইথাইল ক্লোরাইড। তারপর মনে করো যে সি বসাইলা তাহলে হাইড্রোজেন কত দ্বিগুণের থেকে এক বেশি, মানে 3। আর আয়োডিন বসাইলা তাহলে এটা কি হলো কত মিথাইল আয়োডাইড। ঠিক আছে? তাহলে এরকম নাম মিথাইল আয়োডাইড ইথাইল ব্রোমাইড, এই টাইপের নাম অ্যালকাইল হ্যালাইডের নাম। তো আরেকটা আছে অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড মানে কি এই যে এখানে আর না যুক্ত হয়ে এখানে একটা বেনজিন চক্র যুক্ত হবে। বেনজিন চক্র মানে কি C6H5। ঠিক আছে? তাহলে এই যে এই জিনিসটা যুক্ত হবে এটা হলো কি অ্যারাইল মূলক। তাহলে এটা কি কত এটা হলো বেনজাইল আয়োডাইড। বেনজিন থাকলে বেনজিন হইতো, একটা হাইড্রোজেন কম মানে কি বেনজাইল, তাহলে বেনজাইল আয়োডাইড। তাহলে এটা বলে অ্যারাইল। ঠিক আছে? যদি অ্যালকাইল না থাকে বেনজিন থেকে একটা হাইড্রোজেন কম থাকে তাহলে সেটাকে আমরা বলি অ্যারাইল। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আছে। 1 ডিগ্রি 2 ডিগ্রি কেমনে বুঝবে দেখো, এই যে এখানে ক্লোরিন মানে এক্সটা, এক্স এর সাথে যে কার্বনটা আছে ওই কার্বনের সাথে দেখো একটাই কার্বন আছে তার মানে 1 ডিগ্রি। ঠিক আছে? তেমনি এখানে যে এক্সটা আছে বা এখানে যে কার্বন হ্যালাইড মূলকটা আছে এর সাথে যে কার্বনটা আছে মানে কি এটা হলো আলফা কার্বন। এর সাথে দেখো 2টা কার্বন আছে তার মানে 2 ডিগ্রি। আর এখানে দেখো এর সাথে 3টা কার্বন আছে মানে কি 3 ডিগ্রি। ঠিক আছে? তাহলে যদি আলফা কার্বনের সাথে যতগুলা কার্বন থাকবে ডিরেক্ট তাহলে তত ডিগ্রি বলি। আর আলফা কার্বন কোনটা কার্যকরী মূলক যার সাথে যুক্ত আছে যেই কার্বনের সাথে যুক্ত আছে সেটা। তো অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি দেখো মোটামুটি একটা দুইটা এখান থেকে আসে, বেশি টপিক নেই। এই যে এখানে যেগুলো আছে এগুলো আসলে দরকার নেই। এখানে একটা মনে রাখা লাগবে যে গ্রোভস পদ্ধতি। ঠিক আছে? এই যে দেখবা অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের সাথে একটা বিক্রিয়া দিয়ে এই দেখো এই যে অ্যালকোহলের সাথে আমি এই সেল অ্যালকোহলের সাথে এই সেল বিক্রিয়া করলাম করে আমি কি অ্যালকাইল হ্যালাইড পাইলাম। এই ক্ষেত্রে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড লাগে, এটাকে বলে গ্রোভস পদ্ধতি। তাহলে তোমার এমসিকিউ আসতে পারে গ্রোভস পদ্ধতিতে কি পাই অ্যালকাইল হ্যালাইড পাই। এখানে গ্রোভস পদ্ধতিতে আমরা প্রভাব কারে নেই অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের নেই। অনাদ্র মানে পানি নেই। ঠিক আছে? তো সেখানে মেইনলি কে বিক্রিয়া করে অ্যালকোহল আর অ্যাসিড। ঠিক আছে? অ্যালকোহল আর অ্যালকাইল, অ্যালকোহল আর কি মেইনলি অ্যাসিড এই সেল। ঠিক আছে? ওই যে A6 মানে কি হাইড্রো অ্যাসিড যেগুলো আছে এগুলা। তো এই ক্ষেত্রে অ্যালকোহল তো লাগে, এই অ্যালকোহলের ক্রম কত 3 2 1। ঠিক আছে? ম্যাক্সিমাম ক্রমে কিন্তু 3 2 1। তো 3 2 1 আর এখানে যে H6 টা আমরা ইউজ করতেছি তার মানে অ্যালকোহল যেটা হলো কত 3 2 আর 1। আর হাইড্রো অ্যাসিড যে আছে তার ক্রম কি কত, হাইড্রোজেনের সাথে আয়োডিন হবে, তারপর কি হবে ব্রোমিন হবে, তারপরে কি হবে HCl হবে, তারপর কি হবে HF হবে। ঠিক আছে না? তাহলে এটা হলো ক্রম। তাহলে যত আগেরটা বেশি থাকবে তত বেশি হবে। তাহলে গ্রোভস পদ্ধতিতে একটা আমি পাই। আরেকটা আছে সোয়ার্টস পদ্ধতি। তাহলে সোয়ার্টস পদ্ধতিতে আমরা কি পাই অ্যালকাইল হ্যালাইড পাই, একটুকু মনে রাখলেই হয়েছে। আর আরেকটা আছে ডারজেন। তার মানে এখানে মিলে 3টা নাম নাম আছে। ঠিক আছে? এই 3টা নাম তোমরা একটু মনে রাখবা, ডারজেন সোয়ার্টস আর কি গ্রোভস পদ্ধতি। তো ডারজেন বিক্রিয়াতে আমরা মেনলি থায়ানিল ক্লোরাইড ইউজ করা হয়, এটা একটু মনে রাখো। ঠিক আছে? থায়ানিল ক্লোরাইডের সঙ্গে তুলে দিলাম। তাহলে অ্যালকোহলের সাথে আমরা থায়ানিল ক্লোরাইড দিলে আমরা মেনলি অ্যালকাইল হ্যালাইড পাই। তাহলে এই 3টা জিনিস এখান থেকে একটু মনে রাখা লাগবে। ঠিক আছে? এরপর এগুলো এখানে এখানে দরকার নাই। বেনজেলের সক্রিয়করণ মূলক এটা তো আমরা আগে পড়ছি। তারপর এখানে দেখো মেন কয়েকটা বিক্রিয়া আছে বেনজিন থেকে। এই যে বেনজিনের সাথে যদি আমরা হ্যালোজেন যুক্ত করি তাহলে এখানে কি সুন্দর করে এখানে যে হাইড্রোজেনটা আছে ওখানে সরে যাবে আর একটা ক্লোরিন সেখানে বসবে। ঠিক আছে? মানে কি ক্লোরোবেনজেন, মানে এটা আসলে অ্যালকাইলেশন আমরা পড়ছিলাম না ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন ওইটা। সরি এটা হলো ক্লোরিনেশন। ঠিক আছে? ক্লোরিনেশন পড়ছিলাম না বেনজিনের যে প্রতিস্থাপন বিক্রিয়া, একটা ছিল ক্লোরিনেশন সালফোনেশন নাইট্রেশন আর কি অ্যালকাইলেশন ফ্রিডেল কাপ। তো এটার মধ্যে ক্লোরিনেশনটা এটা। তারপরে এই যে ফেনলের সাথে যদি আমি পিসিএল বিক্রিয়া করি নরমাল কথা ওইস তো একটা মাইনাস আয়ন, আর এখানে ক্লোরিনে তো একটা মাইনাস আয়ন, তো এই মাইনাস আয়নটা সরে এই মাইনাস আয়নটা এখানে যুক্ত হবে। ঠিক আছে? এইটা তারপর এখানে বলছে বেনজিন ডায়োজিনিয়াম ক্লোরাইড, এর সংকেত একটু মনে রাখবে, এটা বলে স্যান্ডমেয়ার বিক্রিয়া। তাহলে এমসিকিউ আসতে পারে স্যান্ডমেয়ার বিক্রিয়াতে আমরা কি পাই ক্লোরোবেনজিন পাই। কি পাই ক্লোরোবেনজিন পাই। স্যান্ডমেয়ার বিক্রিয়াতে আমরা ক্লোরোবেনজিন পাই। স্যান্ডমেয়ার বিক্রিয়াতে ক্লোরোবেনজিন পাই মনে রাখবা। স্যান্ডমেয়ার বিক্রিয়াতে ক্লোরোবেনজিন পাই। এখানে কি বেনজিন ডায়োজিনিয়াম ক্লোরাইড আমরা নেই, এই যে এটা বেনজিন
দুইটা নাইট্রোজেন আছে মানে ডায়াজোমূলক, আর ক্লোরিন মানে ক্লোরাইড। তাহলে বেনজিন, দুইটা নাইট্রোজেন মানে কি ডায়াজো, আর ক্লোরিন থেকে ক্লোরাইড, তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এটাকে আমরা এই প্রভাবকের উপস্থিতিতে দিই, দিলে আমরা কি ক্লোরোবেনজিন পাই, বিক্রিয়াটার নাম সেন্ট মেয়ার। তাহলে তোমরা যদি বলে সেন্ট মেয়ার কি, অ্যালকাইল হ্যালাইড আমরা পাই। ঠিক আছে, মানে এক কথায় ক্লোরোবেনজিন পাই। ঠিক আছে, এটা আমরা ক্লোরোবেনজিন পাই সেন্ট মেয়ারে। আচ্ছা, তারপরে যে ক্লোরিনেশন, এই যে অ্যালকাইলেশন এখানে আছে, এগুলা দরকার নেই, এগুলা দরকার নেই, এগুলা কিছু দরকার নেই। SN1 SN2 তো আমরা দেখছি, SN1 এগুলো আমাদের আগের পদ্ধতি। এবার দেখো DDT, এখানে একটা আসতে পারে। আচ্ছা, এখানে এই যে উগ্র গন্ধযুক্ত কার্বিলামিন টেস্ট মনে রাখবা, এই যে কার্বিলামিন টেস্ট, কার্বিলামিন টেস্ট, এই কার্বিলামিন টেস্ট দিয়ে আমরা 1 ডিগ্রি বা কি প্রাইমারি প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যামিন আর কি শনাক্ত করি, কত, ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম। তো ক্লোরোফর্মের সঙ্গে কি CH, Cl3, তাহলে দুইটা জিনিস শনাক্ত করা হয়। যদি পারে কার্বিলামিন টেস্ট দ্বারা কারে শনাক্ত করা হয়, অ্যামিন টেস্ট করা হয়। কত ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, প্রাইমারি অ্যামিন। এই প্রাইমারি অ্যামিন কি কি আছে, কত, 1 ডিগ্রি বলতে CH3NH2, সরি 1 ডিগ্রি অ্যামিন না, এটা হলো কার্বিলামিন বা ফিনাইল আইসোসায়ানিড টেস্ট। হ্যাঁ, 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে, মেইনলি 1 ডিগ্রি অ্যামিনই করা হয়। এটাতে আবার করছে ওরা প্রথমে এই ক্লোরোবেনজিনটারে এই অ্যামিন বানাইছে, দেন অ্যামিনের আসলে বিক্রিয়াটা করছে। এখানে কার্বিলামিনটা একটু নিচে আছে, হয়তো দেখবা অ্যামিনের এখানে আমরা পড়তে গেলে অ্যামিনের এখানে দেবো। মনে রাখবা যে 1 ডিগ্রি অ্যামিন টেস্ট করা হয় মেইনলি। 1 ডিগ্রি অ্যামিন বলতে এই মিথাইল অ্যামিন হতে পারে অথবা বেনজিন যুক্ত যে অ্যামিন আছে, ঠিক আছে, এই বেনজাইল অ্যামিন, এই দুইজনের শনাক্তকরণ করা যায়। আরেকটা শনাক্ত করা যায় CH, Cl3। তাহলে এই তিনটা জিনিস কার্বিলামিন টেস্ট দিয়ে শনাক্ত করানো যাওয়া যায়। ঠিক আছে, মিথাইল অ্যামিন যেটা একটা 1 ডিগ্রি অ্যামিন, ওটা একটা অ্যালকাইল অ্যামিন, আর বেনজাইল অ্যামিন এটা একটা অ্যারাইল অ্যামিন, কিন্তু এটাও কি 1 ডিগ্রি, আর একটা হলো কি ক্লোরোফর্ম। এই তিনটা জিনিস কোনো 2 ডিগ্রি শনাক্তকরণ করা যাবে না। এবার দেখো ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন দিয়ে এক সব থেকে উৎকৃষ্ট একটা জিনিস পাওয়া যায়, সেটা হলো DDT। DDT আমরা অনেকে ইউজ করি না জীবাণুনাশক হিসেবে, তাহলে DDTর ইউজটা অনেক টাইমে আসে। DDT আমরা কি কাজে ইউজ করা হয়, তাহলে DDT দেখো যে কীটনাশক জীবাণুনাশক হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে DDT কই থেকে পাই, ক্লোরোবেনজিন। এই যে আমরা দুইটা ক্লোরোবেনজিন নিছি, আরেকটা নিছি ক্লোরাল, ক্লোরালের সঙ্গে এটা মনে রাখবা। ঠিক আছে, আমরা দেখো CH3CHO, এটা কিন্তু কি, কত, ইথানল বা 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, মানে কি অ্যাসিটালডিহাইড। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মানে অ্যাসিটালডিহাইড বা ইথানল। এর 3টা হাইড্রোজেনকে যদি 3টা ক্লোরিন দ্বারা রিপ্লেস করি, তাহলেই হয়ে যায় ক্লোরাল। তাহলে ক্লোরাল মানে কি মনে রাখবা, অ্যাসিটালডিহাইড বা ইথানল, একটা অ্যালডিহাইড, এই ইথানলের 3টা হাইড্রোজেন 3টা ক্লোরিন বসলেই কিন্তু কি হয়ে যায়, ক্লোরাল হয়ে যায়। এর সাথে আমরা দুইটা কি করব, ক্লোরোবেনজিন যুক্ত করব। মনে রাখবা এই যে অক্সিজেনটা আছে, অক্সিজেনটা সরে যায়, তাহলে অক্সিজেনটা সরে গেলে এই যে দুইটা হাত ফাঁকা না, তো এক হাতে একটা ক্লোরোবেনজিন আর এক হাতে একটা ক্লোরোবেনজিন, তাহলে দেখো ওই যে এক হাতে একটা ক্লোরোবেনজিন যুক্ত হয়েছে আর আরেক হাতে একটা ক্লোরোবেনজিন যুক্ত হয়েছে। ঠিক আছে, অক্সিজেনটা সরছে আর দুইটা ক্লোরোবেনজিন যুক্ত হয়েছে। তাহলে এই যে বেনজিনের দেখো 4 নম্বরে, টোটাল 4 নাম্বার দেখো, একটা ক্লোরিন এই একটা ক্লোরিন, তাহলে প্যারা প্যারা, 4 নাম্বার মানে কি প্যারা, তাহলে প্যারা প্যারা ডাইক্লোরো। ঠিক আছে, আর এই যৌগটা তো আর বেনজিন না, একটা হাইড্রোজেন কম আছে মানে কি ফিনাইল, তাহলে প্যারা প্যারা ডাইক্লোরো আর দুইটা কি ডাইফিনাইল। ঠিক আছে, তাহলে প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল। এবার দেখো এই যে যৌগটা আছে, এখানে আবার 3টা ক্লোরিন যুক্ত হয়েছে, তার মানে কি টাইক্লোরো, আর 2 কার্বন বিশিষ্ট একটা একক বন্ধন মানে কি অ্যালকেন, মানে কি ইথেন। তাহলে প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন, এটার নাম আসলে এমনি আসছে। ঠিক আছে, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন। ডিডিটি মানে কি ডাইক্লোরো ডাইফিনাইল, টিতে টাইক্লোরো ইথেন। ঠিক আছে, প্যারা প্যারা বলছে কেন, কারণ 4 নম্বর কার্বনে 2টা ক্লোরিন যুক্ত আছে। যাই হোক, এখন দেখো এইখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে মেডিকেলে, এগুলা জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, এগুলা একটু কঠিন। তোমার দ্রাবক রূপে কি ইউজ করা হয় এটা আসবে, তাহলে তুমি বাংলা নামগুলো মনে রাখবা, ডাইক্লোরো মিথেন, টাইক্লোরো ইথেন, বুঝছো, ডাইক্লোরো মিথেন টাইক্লোরো কিন্তু ইথিন মানে অ্যালকিন, টেট্রাক্লোরো ইথেন। তাহলে ডাইক্লোরো মিথেন, তাহলে প্রথম কথা আগে মিথেন দাও, CH4, এটা আবার ডাইক্লোরো, তার মানে কি 2টা ক্লোরিন বসছে 2টা হাইড্রোজেন সরায়া, তাহলে 2টা হাইড্রোজেন সরায়া 2টা ক্লোরিন বসছে, তাহলে সংকেতটা হয় কিন্তু উপরেরটা, 2টা হাইড্রোজেন কমবে 2টা ক্লোরিন যুক্ত হবে। তারপর এখানে বলছে টাইক্লোরো ইথিন, ইথিন বলছে না, তাহলে ইথিন দাও, ইথিন মানে কি কত, CH2 ডাবল বন্ড CH2, কিন্তু ইথিনের আগে কি আছে টাইক্লোরো, তার মানে কি 3টা ক্লোরিন যুক্ত হয়েছে, তাহলে 3টা হাইড্রোজেন সরায় 3টা ক্লোরিন যুক্ত করবা, তাহলে এর হাত থেকে 2টা হাইড্রোজেন সরাও আর এর হাত থেকে একটা হাইড্রোজেন সরাও, তাহলে দেখবা ওই সংখ্যাটা হয়ে যেতেছে। তাহলে তোমরা বাংলা নামগুলো পড়বা, এই
সংকেতগুলো কিন্তু মুখস্থ করার দরকার নেই, এটা লাস্টে যেটা আছে প্রথমে ওইটা বসাবা, এন্ড আগে যেগুলো আছে এগুলো হলো প্রতিস্থাপক, হাইড্রোজেন সরাইয়া সেটারে ঢুকাই দিবা। ঠিক আছে, এখানে দেখো টেট্রাক্লোর ইথিন, ইথিন মানে কি ওই যে CH2 ডাবল বন্ড CH2 মানে কি অ্যালকিন, তাহলে টেট্রাক্লোর মানে কি চারটা ক্লোরিন বসবে, তাহলে এর দুই হাতে দুইটা হাইড্রোজেন আছে, এর দুই হাতে দুইটা হাইড্রোজেন আছে, তার মানে কি চারটা হাইড্রোজেন সরে চারটা ক্লোরিন বসবে, তার মানে কি CCl2 CCl2। তাহলে তোমরা বাংলা নামগুলো পড়বা, সংকেতগুলো কিন্তু এমনি পারবা। তাহলে এগুলো হলো দ্রাবক রূপে ইউজ করা হয়। আরেকটা আছে ওয়েস্ট্রন, সেটা দেখো অ্যাসিটিলিন টেট্রাক্লোরাইড, তাহলে অ্যাসিটিলিন টেট্রাক্লোরাইড, ঠিক আছে, অ্যাসিটিলিনের সাথে তুমি চারটা ক্লোরাইড আসলে বসাই দিবে ওখানে। ঠিক আছে, অ্যাসিটিলিন এখানে দেখো টেট্রাক্লোরো অ্যাসিটিলিন কিন্তু বলা নাই, আগের যৌগগুলোতে আমরা দেখলাম টেট্রাক্লোরো, ক্লোরোগুলো আগে আছে, এই জন্য ওরা প্রতিস্থাপক হিসেবে হয়েছে, হাইড্রোজেন সরাইওদের বসাইছে, কিন্তু এখানে টেট্রাক্লোরাইড লাস্টে আছে, তার মানে কি এই প্রতিস্থাপক না, এই আরো সংযোজন করছে। তোমাদের এটা কিন্তু আমরা আগেও বলছি, আগে যদি কিছু থাকে টেট্রাক্লোরো ডাইক্লোরো এই টাইপের কিছু থাকে, তার মানে সে হাইড্রোজেন সরাইয়া বসবে। ঠিক আছে, আর পরে যদি থাকে সে কোনো কিছু সরাবে না, সে আস্তে করে যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে বলছি অ্যাসিটিলিন টেট্রাক্লোরাইড, তাহলে আগে তুমি অ্যাসিটিলিন দিবা CH ট্রিপল বন্ড CH, টেট্রাক্লোরাইড লাস্টে আসে না, তার মানে সে কারো প্রতিস্থাপন করবে না, কারো সরাইতে পারবে না, চারটা ক্লোরিন তারপর তুমি বসাবা, যা আছে তাই চারটা ক্লোরিন বসাইতে হবে, তাহলে কি এই যে দুইটা বন্ধন ভাঙবে, এই দুইটা বন্ধন ভাঙলে এর দুই হাত ফাঁকা, এর দুই হাত ফাঁকা, তখন এর দুই হাতে দুইটা ক্লোরিন, এর দুই হাতে দুইটা ক্লোরিন, শুধু বন্ধন ভাঙা নেওয়া হবে কিন্তু যৌগ সরবে না। আগে থাকলে হাইড্রোজেন সরায়, কিন্তু পরে থাকলে হাইড্রোজেন সরে না। ঠিক আছে, দেখো অস্ত্রোপচার বা তেজস্ক্রিয় আমরা কি ক্লোরোফর্ম ইউজ করি, খুবই বিখ্যাত, তাই না? তাহলে ক্লোরোফর্মের সঙ্গে এটা মনে রাখবা, আরো এক্সট্রা কিছু ইউজ করি, প্রথমে ওটাই মনে রাখবা, এই যে ক্লোরোমিথেন, তাহলে এই যে ক্লোরো আগে আছে তার মানে কি মিথেন লেখে একটা হাইড্রোজেন সরে একটা ক্লোরিন বসাই দিবা, তাহলেই দেখবা এটা ক্লোরো ইথেন, তাহলে আগে ইথেন লিখবা CH3 তারপর একটা ক্লোরিন একটা হাইড্রোজেন থেকে সরাও। ঠিক আছে, তারপর 2 ব্রোমো, এই যে এখানে বলছে কি 2 ব্রোমো 2 ক্লোরো, এই যে 2 ব্রোমো 2 ক্লোরো 111 ট্রাইফ্লোরো ইথেন, টাইফ্লোরো ইথেন। ঠিক আছে, এই যে যৌগটার নাম একটু কঠিন ফ্লথেন, এই নামটা একটু কঠিন, তোমরা এটা একটু বারবার করবা, কারণ এইটা হলো এই জায়গার হলো ইম্পর্টেন্ট বেশি। ঠিক আছে, তাহলে এখানে বলছে কি কত, এই যে এইটা নামটা যদি 2 ব্রোমো 2 ক্লোরো, তার মানে দুই নাম্বারে কি একটা ব্রোমিন বসবে একটা ক্লোরিন বসবে, আর এক নাম্বারে আমার তিনটা ফ্লোরিন বসবে, তাই না, বলছে 111, তাহলে এই যে ইথেন বলছে, ইথেন মানে কি কত, এই যে কার্বন কার্বন একক বন্ধন CH3, কিন্তু এখানে বলছে যে দুই নাম্বার যে কার্বনটা আছে এখানে একটা ক্লোরিন বসবে একটা ফ্লোরিন বসবে, তাহলে হাইড্রোজেন দুইটা সরে যাবে, তাহলে একটা হাইড্রোজেন থাকলো একটা ক্লোরিন একটা কি ব্রোমিন, আর এক নাম্বারে আমার তিনটা কি বসবে, এক নাম্বারে আমার তিনটা ফ্লোরো, তার মানে তিনটা ফ্লোরিন বসবে, তিনটা হাইড্রোজেন সরায় কি তিনটা ফ্লোরিন, তাহলে এটা হবে সংকেত, সংকেতগুলো আসলে ইজি। তাহলে এইটাই হলো মেইন, এরপরে নিচে যেগুলো আছে এগুলো একটা তুলনামূলক কম। ফ্রিয়নের সংকেত কেমনে আমরা বের করে দেখাইছি পরিবেশ রসায়নে, তাই না, সংখ্যা যোগ করে কেমনে বের করে, তাই না, CFCর সংকেতগুলো বের করে, তাই এখানে আমরা এগুলো দেখাই দিছি না। এই যে ফ্রিয়ন 11 থেকে এই সংকেত কেমনে আসে, ফ্রিয়ন 12 থেকে এই সংকেত কেমনে আসে, ফ্রিয়ন 14 থেকে এই সংকেত কেমনে আসে, এই সংকেতগুলো কেমনে সেটা কিন্তু আরেকটা ভিডিওতে আমরা দেখাইছি। ঠিক আছে, ওই যে সংখ্যাগুলো আছে এর সাথে কি করা লাগে, 11 আছে, 11 সাথে 90 যোগ, 90 যোগ করলে কত হয় 101, এই এক প্রথমটা হলো কি কার্বন, পরেরটা হলো হাইড্রোজেন, তারপরেরটা হলো কি কত ফ্লোরিন, তাহলে এখানে কার্বন হলো একটা, হাইড্রোজেন তো 0, ফ্লোরিন হলো একটা, তাহলে একটা ফ্লোরিন, বাকি হাত কি করব ক্লোরিন দ্বারা পূরণ করব, তাহলে কার্বনের বাকি হাত থেকে তিনটা, তার মানে তিনটা ক্লোরিন, তাহলে CFCl3, তাহলে এমনি করে এসেছে সংকেত। ঠিক আছে, আই ক্লাসে কিন্তু আমরা পড়াইছি। এরপরে এগুলা এখানে যাও, এরপরে এখানে আর কিছু নাই, আমরা নেক্সট যে আছে সেটা হলো আমাদের কি নেক্সট টপিক, সেটা হলো অ্যালকোহল, খুবই খুবই ইম্পর্টেন্ট এইচএসসি এর জন্য, অনেক বেশি ইম্পর্টেন্ট হলো অ্যালকোহল। তাহলে অ্যালকোহল থেকে তোমার সিকিউ আসেই, অ্যালকোহল থেকে সিকিউ আসে, তাহলে অ্যালকোহলে মনে রাখবা অ্যালকোহল মানে কি OH, আর OH, তাহলে আর মানে ওইটাই হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণের থেকে এক বেশি, আর OH মানে তো অ্যালকোহল মূলক। তো এখানে মনে রাখবা যে হাইড্রোজেন বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন থাকলে কি হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে, পানিতে দ্রবীভূততা বাড়ে, তাই না, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে, তাই তো, মানে পানিতে দ্রবণীয় হয়, পানিতে দ্রবণীয় হয়। ঠিক আছে, পানিতে দ্রবণীয় হয়, এটা বেশি মনে রাখবা, পানিতে ভালো করে দ্রবণীয় অ্যালকোহল, আর সেই ইথার বা অ্যামিনোগুলো থেকে কিন্তু বেশি সক্রিয়। তাহলে এই যে দেখো, এই যে পানিও তো দ্রবণীয়, পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, অ্যালকোহল হাইড্রোজেন বন্ধন আছে, কিন্তু অ্যালকোহল থেকে পানির হাইড্রোজেন বন্ধন বেশি শক্তিশালী, পানি হলো বেশি এই জন্য পোলার, কিন্তু ইথারে কিন্তু কোনো হাইড্রোজেন বন্ধন নাই, ইথারে হাইড্রোজেন বন্ধন নাই, মনে রাখো ইথারে হাইড্রোজেন বন্ধন নাই, কারণ হাইড্রোজেন বন্ধন হলো প্রথম অধ্যায়ের পড়া। এই যে এখানে এটা কি মিথাইল অ্যালকোহল, এটা হলো কি ইথাইল অ্যালকোহল, তাই না, 1 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল জানোই, এটা হলো কি বেনজাইল অ্যালকোহল,
বা ফিনাইল মিথানল বেনজাইল অ্যালকোহল এগুলা এগুলা এগুলা। শোনো, এখানে যদি সি না থাকতো, মানে জাস্ট এমন থাকতো, এমন জাস্ট যদি থাকতো ওইস, তাহলে তো সেটা ফেনল হয়ে যেত, সেটা তো অ্যালকোহল না। ফেনল তো একটা অ্যাসিড, এই জন্য মিনিমাম একটা কার্বন এখানে থাকবেই, বুঝো নাই? কার্বন ছাড়া যদি রাখো তাহলে কিন্তু ফেনল হয়ে যাবে, তখন আমি অ্যালকোহল বলতে পারবো না। তাহলে মিনিমাম একটা কার্বন লাগবে। কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে? ওই যে দেখো, এই যে অ্যালকোহলে হাইড্রোজেন বন্ধন আছে। অ্যালকোহল কিন্তু নিরপেক্ষ, লালকে নীল করবে না, নীলকে লাল করবে না, কিন্তু ফেনল কিন্তু অ্যাসিড, মানে নীলকে লাল বানাবে। এই যে মিথানল ইথানল সংকেতগুলো দেখবা, প্রোপানল 1 প্রোপানল 2 হইতো কখন? যদি 2 নাম্বার কার্বনে ওইসটা থাকতো। এই যে এখানে এগুলা বলছে, এই যে বিটনল 2 দেখো 1 2 3 4 চারটা কার্বন, কিন্তু ওইসটা কিন্তু 1 2 নাম্বার কার্বনে এসে যুক্ত হয়েছে, তাই না? 1 2 3 4 2 নাম্বার কার্বনে এসে যুক্ত হয়েছে। প্রোপানল দেখো যে 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বন 3 নাম্বার কার্বন, তো ওইসটা আসলে 2 নাম্বার কার্বনে যুক্ত হয়েছে, এজন্য 2। ঠিক আছে? তাছাড়াও দেখো 2 ডিগ্রি আর কেমনে বললাম, কারণ এই ওইসটা এই কার্বনে আছে, আর এই কার্বনের সাথে দেখো দুই পাশে দুইটা কার্বন আছে, তাহলে আলফা কার্বনের সাথে দুইটা কার্বন যুক্ত, মানে কি 2 ডিগ্রি। এখানে দেখো আলফা কার্বনের সাথে 3টা কার্বন যুক্ত, তার মানে কি 3 ডিগ্রি। ঠিক আছে? তাহলে ডিগ্রি মিগ্রি জানো। আর এর হলো পলিহাইড্রিক অ্যালকোহল, মানে ওইস হলো বেশি আছে, একটার চেয়ে বেশি। একটু আগেরটা দেখলাম যে একটাই ওইস, কিন্তু যতগুলা আর কার্বনের সাথে যুক্ত আছে তত ডিগ্রি, কিন্তু এখানে ওইস হলো অনেক বেশি। দুইটা ওইস থাকলে ইথিলিন গ্লাইকলের সঙ্গে জানো। আর গ্লিসারিন মানে 3টা অ্যালকোহল, তাহলে গ্লিসারিন কিন্তু একটা অ্যালকোহল। CH2 ওইস CH ওইস CH2 ওইস। আর একটা আছে সরবিটল, মানে 6টা কার্বন দিবা, 6টা কার্বনের সাথে 6টা ওইস দিবা, এন্ড কার্বনের বাকিগুলা হাত হাইড্রোজেন দ্বারা পূরণ করবা, লাস্টে কার্বনের 2 হাত, এরকম। ঠিক আছে না? আচ্ছা, তো অ্যালকোহলের সমানতা দেয় অবস্থান সমানতা, মানে কি ওইসটা অবস্থান সমানতা মানে অবস্থান চেঞ্জ হয়ে যাবে। ওইসটা লাস্টে ছিল, ওইসটা কি 2 নম্বরে চলে আসবে, তাহলে প্রোপানল 1 থেকে প্রোপানল 2। আর চেইন সমানতা মানে কি, এই যে দেখো এই চেইনটা, কার্বনের চেইনটা ছোট বড় হবে, কিন্তু ওইস কিন্তু লাস্টেই থাকবে। ওইস এর যদি জায়গা চেঞ্জ করতো তাহলে অবস্থান সমানতা দিত, কিন্তু ওইস লাস্টেই থাকবে, কিন্তু বাকি কার্বন গুলা কি হবে, ছোট বড় হবে। তাহলে এটা হলো চেইন সমানতা। আরেকটা আছে কার্যকরীমূলক সমানতা, আমরা আগে বলছি যে অ্যালকোহল সবসময় কি তৈরি করে, ইথার তৈরি করে। অ্যালকোহলের কার্যকরীমূলক সমানতা সবসময় কি হবে, ইথার হবে। ঠিক আছে? তো এবার আসে অ্যালকোহলের যে পদ্ধতি, আমরা অ্যালকোহল আসলে পাই কেমনে, সেটা হলো এই যে আমরা SN1 SN2 বিক্রিয়া পড়ছি না অ্যালকাইল হ্যালাইডের সাথে, কি ক্ষারের বিক্রিয়া দেই, ফলে ক্লোরিনটা মিলে কি ওইস বসবে, তাই না? তাহলে আমরা কিন্তু এর আগে যে SN1 SN2 পড়ছি, এটা মেইনলি কি ওগুলাতে আমরা কিন্তু অ্যালকোহলই পাই, তাই না? 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি হলে SN1, 3 ডিগ্রি সব থেকে বেশি, এটা SN, এটা যেহেতু কয় ডিগ্রি 1 ডিগ্রি, তার মানে কি এটা SN2। ঠিক আছে? তাহলে আমরা একটা SN1 SN2 মানে প্রতিস্থাপন বিক্রিয়া, NaOH এর সাথে অ্যাকোয়াস থাকবে, NaOH এর সাথে যদি অ্যালকোহলিক থাকতো তখন কি হয়ে যেত, তখন কিন্তু অপসারণ বিক্রিয়া হয়ে যেত। তারপর অ্যালকেনের পানি যোজন, এই যে মনে আছে আমরা যখন অ্যালকিন তৈরি করছিলাম তখন অ্যালকোহল থেকে পানি সরাইছিলাম নিরোধন প্রক্রিয়ায়, অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া। ঠিক আছে? তোমার হাতে বই থাকলে উল্টায় দেখবা যে অ্যালকিনের বিক্রিয়ায় প্রথম বিক্রিয়াটি ছিল অ্যালকিনের পানি অপসারণ বিক্রিয়ায় আমরা পাইছিলাম অ্যালকোহল। ঠিক আছে? অ্যালকোহলের পানি অপসারণ বিক্রিয়ায় আমরা পাইছিলাম অ্যালকিন, তাহলে অ্যালকোহল থেকে পানি সরাইলে অ্যালকিন পাই। তাহলে উল্টা কি করব, অ্যালকিনের সাথে পানি যুক্ত করাইলে আমরা কি পাবো, অ্যালকোহল পাবো। তাহলে এখানে অ্যালকিনের সাথে দেখো পানি যুক্ত করাইছে গাঢ় সালফারিক অ্যাসিড দিয়ে। ঠিক আছে? তাহলে এইটাই হলো তুমি পাবা। তাপমাত্রা দেখো 100। ঠিক আছে? এই তাপমাত্রাটা দেখো কত, 100। আচ্ছা, এরপরে দেখো কার্বনিল যৌগ থেকে অ্যালকোহল পাইছি, তাহলে মনে রাখবে একটা জিনিস, সেটা হলো আমরা যদি অ্যালকোহলকে জারিত করি, অ্যালকোহলকে জারিত করলে আমরা পাবো অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে পাবো হলো অ্যাসিড। তাহলে অ্যালকোহলকে জারিত জারিত করা মানে কি করতে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করা। ঠিক আছে? আর অ্যাসিডকে যদি আমরা উল্টা করি, বিজারিত করি, উল্টা দিকে আসি, তাহলে কিন্তু কি হয়ে যাবে, বিজারিত করা মানে উল্টা দিকে আসা, তখন কিন্তু অ্যাসিডে বিজারিত করলে আবার অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডকে বিজারিত করলে আবার কি পাবো, অ্যালকোহল পাবো, মানে উল্টা। তাহলে আমার টার্গেট হলো অ্যালকোহল পাওয়া, তাহলে আমি এখানে যদি আমার অ্যালডিহাইডকে আমি বিজারিত করি, অ্যালডিহাইডকে বিজারিত করলে আমি কি পাবো, ওই অ্যালকোহল পাবো। তাহলে এই যে দেখো অ্যালডিহাইডকে বিজারিত করা মানে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেওয়া, তাহলে অ্যালডিহাইডকে বিজারিত করলে আমি এই যে অ্যালকোহল পাইতেছি, সমান কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল মানে এটা। তেমনি মনে রাখবা অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাই, আবার উল্টা অ্যালডিহাইডকে বিজারিত করলে অ্যালকোহল পাই। তবে 1 ডিগ্রি অ্যালকোহল যদি হয় তাহলে তাকে আমরা জারিত করলে অ্যালডিহাইড পাই। ঠিক আছে? বাট 2 ডিগ্রি যদি অ্যালকোহল হয় তাকে তারে জারিত করলে আমরা কিটোন পাই। তাহলে উল্টাটা কি হবে, কিটোনকে যদি আমরা বিজারিত করি তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল পাই। তাহলে এখানে দেখো ওরা প্রোপানন নিছে, মানে কি কিটোন, ওই যে সিও, তাহলে বিজারিত করলে আমরা কি পাবো, 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। ঠিক আছে?
2 ডিগ্রি অ্যালকোহল পাবো। মনে রাখবো এই যে কিটোনের সিওটা যেখানে থাকে ওখানে আসলে কি ওইচটা সেটা যুক্ত হয়, ঠিক আছে। ওখানে আরো ইজি যদি বলি, কিটোন মানে কি সিও আছে তাই না, আর এই পাশে কি CH3, এই পাশে CH3। তাইলে আমি তো এখানে বিজারিত করতেছি, বিজারিত করা মানে কি কত, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। তাহলে হাইড্রোজেন এসে কি করবে, এখানে দ্বিবন্ধন আছে, এই বন্ধনটা ভাঙবে, ভেঙে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে CH2CH তৈরি করবে, এই যে এটা, ঠিক আছে। এটা হলো সংযোজন বিক্রিয়া, যেহেতু দ্বিবন্ধন আছে এই জন্য এখানে এসে যুক্ত হবে। তাহলে 1 ডিগ্রি, এখান থেকে তোমার মনে রাখবে 1 ডিগ্রি অ্যালকোহলকে, 1 ডিগ্রি অ্যালকোহলকে আমরা জারিত করলে অ্যালডিহাইড পাই, কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহলে জারিত করলে কিটোন পাই। ঠিক উল্টা, কিটোনকে বিজারিত করলে 2 ডিগ্রি অ্যালকোহল পাবো, অ্যালডিহাইডকে বিজারণ করলে 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, ঠিক আছে। তেমনি অ্যাসিডকে যদি আমরা কি করি, বিজারিত করি, দেখো অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড, তেমনি অ্যাসিডকে যদি বিজারিত করি তাহলে কি পাবো, অ্যালডিহাইড। আবার অ্যালডিহাইডকে বিজারিত করলে কি পাবো, অ্যালকোহল পাবো। বাট অ্যাসিডকে যদি আমি তীব্র বিজারিত করি, একবারে লাস্ট থেকে ফার্স্টে প্রথম ধাপে চলে আসবে, মাঝখানে অ্যালডিহাইড না হয়ে একবারে প্রথমে চলে আসবে, ঠিক আছে। বা অ্যালডিহাইড হওয়ার সাথে সাথে আবার কি করবে, অ্যালকোহল তৈরি করবে, মানে তীব্র বিজারক। তো এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম, এটা এটা একটা কি হতো, তীব্র বিজারক। তাহলে এরা যখন আমরা নিব তখন একদমে লাস্ট থেকে ফার্স্টে চলে আসবে, ঠিক আছে না। মাঝখানে স্টেপ বাদ দিয়ে লাস্ট থেকে ফার্স্টে, অ্যাসিড থেকে একবারে কি অ্যালকোহলে চলে আসবে, ঠিক আছে। এটা সব বিজারিত, বিজারিত করা মানে হাইড্রোজেন দেওয়া, আর হাইড্রোজেন কে দিবে, যে একটা বিজারক সেই দিবে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তীব্র বিজারক। তেমনি এখানে অ্যাসিডের জাতক কি বলছিলাম, কত অ্যাসিড ক্লোরাইড, সংকেত দেখবা, শুধু এখানের বিক্রিয়া মনে রাখার দরকার নেই, এগুলো আসবে না। অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিডের জাতক কি আছে, কত অ্যাস্টার। তাহলে এদেরও আমরা যদি বিজারিত করি, অ্যাসিডকে বিজারিত করলে যদি অ্যালকোহল পাই, তাহলে অ্যাসিডের জাতককে বিজারিত করলে আমরা কি পাবো, অ্যালকোহলই পাবো, ঠিক আছে। অ্যাসিড অ্যানহাইড্রাইড কি বলছিলাম, কত RCO, এর সাথে কি হবে ও, তাহলে এটা হলো অ্যাসিড অ্যানহাইড্রাইড, ঠিক আছে। এখানে আরো ভুল লিখছে, একটা অক্সিজেন বেশি দিছে, নিচে দেখো আবার ঠিক দিছে। তাহলে RCO, এটা হলো কি অ্যাসিড অ্যানহাইড্রাইডের সংকেত। এবার আসো গ্রিক নাক বিকারক, এইটা হলো সব থেকে ইম্পর্টেন্ট, এটা হলো সিকিউ প্লাস এমসিকিউ, ঠিক আছে। আমি এমসিকিউ এর জন্য মনে রাখছি, সিকিউ হলো এই লম্বাটা মনে রাখা লাগবে। তোমার টার্গেট হলো 1 ডিগ্রি অ্যালকোহল বানানি, আবার 2 ডিগ্রি অ্যালকোহল বানানি, আবার 3 ডিগ্রি অ্যালকোহল বানানি। তো 1 ডিগ্রি অ্যালকোহল বানাইতে গেলে তোমার HCHO একদম ফিক্সড, এইটাই তোমার নিতে হবে। 3 ডিগ্রি অ্যালকোহল বানাইতে গেলে তোমার কি CH3 COCH3, মানে কি কিটোন নেওয়া লাগবে। এই CH3 COCH, এটা একটা কিটোন না, মানে কি প্রোপানন, তাই তো প্রোপানন, অথবা কি কত অ্যাসিটোন, অ্যাসিটোন, অথবা আরেকটা নাম আছে ডাইমিথাইল কিটোন, ডাইমিথাইল কিটোন, তাহলে 3টা নাম। তাহলে 3 ডিগ্রি পাইতে গেলে তোমার এটা নিতে হবে, 1 ডিগ্রি পাইতে গেলে তোমার HCS নেওয়া লাগবে, আর 2 ডিগ্রি পাইতে গেলে তুমি যে কোনো অ্যালডিহাইড নিতে পারো, RCHO, ঠিক আছে, আর বিশিষ্ট নিতে পারবা। শোনো, এরা কি করে মেইনলি, এই যে তুমি অ্যালডিহাইড থেকে অ্যালকোহল পাইতেছো, এই অ্যালডিহাইড গুলা যে আমি নিলাম এই CHO, ওর সাথে আমি কি করব, এই CHO এর সাথে যে গ্রিকনার বিকারের বিক্রিয়া দেবো, তাহলে আমি 1 ডিগ্রি পাবো। তেমনি আর CHO এর সাথে আমি গ্রিকনার বিকারের বিক্রিয়া করলে 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। আর CH3COCH3 এর সাথে যদি আমি গ্রিকনার বিকারের বিক্রিয়া করি তাহলে আমি 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। মনে রাখবা গ্রিকনার বিকারের বিক্রিয়ার মধ্যে একটা কি আর আছে, ওই আরটা এসে এখানে যুক্ত হয়। তাহলে এই CHO, এখানে CHO মানে কার্যকরী মূলক, ওর সাথে কোনো কার্বন আছে নাই, তার মানে এর কোনো ডিগ্রিই নেই, ঠিক আছে। তাহলে এই কি করবে, অল টাইম গ্রিকনার বিকারকের সাথে একটা আর যুক্ত হয়, তাহলে এর তো কোনো আরই নাই, তাহলে আর যদি একটা যুক্ত হয় তাহলে সে 1 ডিগ্রি হয়ে যাবে, ওই যে 1 ডিগ্রি। তেমনি দেখো এই যে RCHO, এখানে কিন্তু একটা আর আছে, তাই না, কার্যকরী মূলকের সাথে একটা কার্বন আছে, একটা আর মানে ওই আরে তো একটা কার্বনই থাকবে, তাই না, মানে ডিরেক্ট একটা কার্বন থাকবে। যদি কার্বন 5টাও থাকে ওরা তো এক চেইনে থাকবে, তাই না। এক চেইন মানে কি, এক পাশে তো CHO এর সাথেই লাগানি থাকবে, অন্য পাশে কার্বনগুলো তো আর CHO এর সাথে ডিরেক্ট লাগানি নাই, তাই না। তাহলে একটা কার্বনের সাথে থাকবে মানে সে হলো 1 ডিগ্রি। কিন্তু ওই যে যখন গ্রিকনার বিকারের সাথে বিক্রিয়া করবে, গ্রিকনার বিকার একটা আর এসে কি হবে, এই কার্বনের সাথে এসে যুক্ত হবে, তার মানে কি 2 ডিগ্রি হয়ে গেল। তেমনি এখানে দেখো সিওর দুই পাশে 2টা আর আছে, বাট গ্রিকনার বিকারের থেকে একটা আর এসে যুক্ত হয়ে 3টা হয়ে যাবে, তার মানে তারা যতগুলো আছে প্রত্যেকে একটা করে আর লাভ করে, ঠিক আছে না। তাহলে শুরুতে একজন ছিল 0 ডিগ্রি, সে আর একটা লাভ করে 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল বানানোর জন্য আমি কারে নেব, যার একটা আর আছে, মানে কি নরমাল অ্যালডিহাইড। আর 3 ডিগ্রি অ্যালকোহল বানানোর জন্য যার 2টা আর আছে, তার মানে কি কিটোনটা নেব, বুঝছো না। কারণ অল টাইম আমার এইখান থেকে কিন্তু একটা আসতেছে, তাহলে এখানে পুরা প্রসেস কিন্তু দিছে। এগুলা হলো তোমার এমসিকিউর খুব বেশি এখান থেকে আসে, আর সিকিউ এখান থেকে আসতে পারে, এই পুরা বিক্রিয়াটা এখানে দেখাইতে হবে। এই যে আরটা কি হবে, অল টাইম এই জায়গাতে এসে যুক্ত হয়, ঠিক আছে, আরটা এখানে যুক্ত হয়, আর বাকি এমজিএক্স যেটা আছে ওইটা ওর সাথে এসে যুক্ত হয়, এই ওর বন্ধনটা ভাঙবে, তাহলে আরটা এসে এখানে যুক্ত হয়েছে, আর এমজিএক্সটা কি ওর সাথে যুক্ত হয়েছে,
ঠিক আছে। এরপরে পানির সাথে বিক্রিয়া করাবো, পানি মানে কি কত H প্লাস আর কি OH মাইনাস, তাহলে এই H প্লাসটা কই এসে যুক্ত হবে কত, এই যে অক্সিজেনটা আছে ওর সাথে যুক্ত হবে, আর OH টা কার সাথে যুক্ত হবে, যে MgX আছে ওর মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, অল টাইম একই বিক্রিয়া, এই লাস্টের স্টেপগুলো কিন্তু একই। ঠিক আছে, লাস্টের স্টেপ এই একই। তাহলে গ্রিক না বিকারক এটা আমাদের এখানে গেল, এটা খুবই আসে। মিথানল আমরা কেমনে পাই, এই যে মনে রাখবা যে ওয়াটার গ্যাস আছে ওর সাথে যে জিঙ্ক আর ক্রোমিয়াম এদের বিক্রিয়া করাইলে মিথানল পাই। কিন্তু এখানে যদি আমি নিকেল নিতাম তাহলে আমি পাইতাম মিথেন পাইতাম, যদি নিকেল প্রবাহক নিতাম আমি তখন কিন্তু মিথেন পাইতাম। এই সেম ওয়াটার গ্যাসের সাথে হাইড্রোজেন, যদি নিকেল প্রবাহক নাও তাহলে পাবা মিথেন, আর যদি জিঙ্ক অক্সাইড ক্রোমিয়াম অক্সাইড নাও তাহলে কিন্তু মিথানল পাবা। ঠিক আছে, দুইটাই প্রায় কিন্তু একই। আচ্ছা, এরপরে কিছু এনজাইমের বিক্রিয়া আছে প্রভাবকের, এখান থেকে একটা দুইটা মনে রাখা লাগবে, যে স্টার্চ যেটা আছে এই স্টার্চ রে তুমি কি এই এনজাইমটা মনে রাখবা ডায়াস্টেস এনজাইম, এটা অল টাইম স্টার্চের জন্য ফিক্সড, এটা করলে তুমি পাবা মল্টোস। ঠিক আছে, এরপরে এই যে মল্টোসটা আছে এটারে তুমি কি করবা, আবার ভাঙবা, তাহলে মল্টোসটা ভাঙে কি মল্টেস এনজাইম, তাহলে মল্টেস এনজাইম দিয়ে ভাঙলে তুমি কি পাবা, এখানে গ্লুকোজ পাবা। ঠিক আছে, আর 3 নাম্বারটা এই গ্লুকোজকে আমরা ভাঙি কি জাইমেস এনজাইম দিয়ে, তাহলে এই যে দেখো গ্লুকোজটা ভাঙছে জাইমেস এনজাইম দিয়ে, তাহলে আমরা পাই অ্যালকোহল বা ইথানল। ঠিক আছে, পরে ওই ইথানলরে আমরা আবার কি ওই যে মাইক্রোডার্মা অ্যাসিড ব্যাকটেরিয়া ওটা দিয়ে কি ইথানোয়িক অ্যাসিড পাই, ওই ইথানোয়িক অ্যাসিড থেকে আবার ভিনেগার পাই, এগুলো তোমরা 19 এ পড়ছো। তাহলে এখান থেকে 3টা ধাপ, প্রথম কথা একটা স্টার্চ, এই স্টার্চ একটা কি পলিস্যাকারাইড যেটাকে আদ্র বিশ্লেষণ করব আমরা, করে কি পাবো, এখানে মল্টোস পাবো, মনে রাখবা মল্টোস একটা কিন্তু ডাইস্যাকারাইড, তাহলে একটা পলিস্যাকারাইড থেকে তুমি কি করলা, একটা ডাইস্যাকারাইড পাইলা, এখানে ডায়াস্টেস এনজাইম একদম ফিক্সড। এরপরে মল্টোসটারে কি ডাইস্যাকারাইড যেহেতু আবার ভাঙতে হবে, তাহলে ভাঙে কি মনোস্যাকারাইড আনতে হবে, তাহলে মল্টোসকে তুমি যদি আবার ভাঙো মল্টেস এনজাইম দিয়ে তাহলে তুমি পাবা গ্লুকোজ, দুইটা গ্লুকোজ পাবা। দেন ওই গ্লুকোজটারে তুমি আবার ভাঙবা, কারণ তোমার পড়তেছে হলো ইথানল তৈরি, অ্যালকোহল তৈরি, তাহলে ওই মল্টোসকে ওই গ্লুকোজটারে তুমি কি করবা, জাইমেস এনজাইম, এটা হলো বেশি আসে, তো এটাতে যদি আমি ভাঙি তাহলে আমি কি পাবো, ইথানল পাবো। ঠিক আছে, এর পরবর্তী স্টেপগুলো হলো ওই যে আমাদের ভিনেগারের অধ্যায় আছে, ঠিক আছে 19 এ পড়ছো, ওইটা এখানে দরকার নেই। এরপর এখানে কিছু মুখস্থ পড়া একটু আছে, যেমন রেকটিফাইড স্পিরিট, মেথিলেটেড স্পিরিট, প্রুফ স্পিরিট, এগুলা তো এগুলা থেকে তুলনামূলক দুই একটা লাইন দাগায় দেওয়া লাগে, যে এখানে দেখবা যে এখানে দেখো যে প্রথমেই দেখো এখানে বলছে যে মেথিলেটেড স্পিরিট, তো মেথিলেটেড স্পিরিটের আগে তোমার রেকটিফাইড স্পিরিট জানা লাগবে, যে রেকটিফাইড স্পিরিট কি কত, এই যে 95.6% ইথানল আর বাকি পার্সেন্ট হলো পানি, এই দুইটা মিলে হয় রেকটিফাইড স্পিরিট। ঠিক আছে, মানে রেকটিফাইড স্পিরিটে মেইনলি ইথানলে 95.6% হলো ইথানল সাথে একটু পানি, এটা হলো রেকটিফাইড স্পিরিট। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু অত বেশি একটা খারাপ না, কিন্তু এর মধ্যে যখন 5 থেকে 10% তুমি ইথানল দিয়ে দিছো তখন এটা বিষাক্ত হয়ে গেছে, সেটারে আমরা বলছি মেথিলেটেড স্পিরিট। তাহলে মেথিলেটেড আগে ম আছে, তার মানে যখন আমি কি করব মিথানল ইউজ করব তখন সেটা হলো মেথিলেটেড স্পিরিট, তাহলে মেথিলেটের মধ্যে মনে রাখবা মিথানল আছে। ঠিক আছে, আর রেকটিফাইড স্পিরিট মনে রাখবা ভালো, যেখানে শুধু ইথানল আছে। ঠিক আছে, ইথানল আর সাথে পানি আছে। ঠিক আছে, তো ওইটারে চাইলেই কিন্তু খাওয়া যায়, ওইটা অত বিষাক্ত না, চাইলেই খাওয়া যায়। তো এরপরে দেখবা এখানে কি বলছে, এই যে এখানে ন্যাপথা স্পিড মানে কি 90% রেকটিফাইড স্পিডের মধ্যে 9 ভাগ মিথানল আর 1 ভাগ পেট্রোল যদি আমি দিই তাহলে সেটারে ন্যাপথা। ঠিক আছে, তাহলে ন্যাপথা স্পিড বলো, এটা তুলনামূলক, তাহলে এটা একটু মনে রেখো। ঠিক আছে, এরপর এখানে দেখবা পাওয়ার অ্যালকোহল, পাওয়ার অ্যালকোহলটা কি, এই যে ইথানলের সাথে তুমি বেনজিন আর পেট্রোল মিশাইছো, কি কি মিশাইছো এটা একটু মনে রাখবা। তাহলে ইথানলের সাথে তুমি কিন্তু বেনজিন, একটু আগে তুমি কিন্তু মিথানল মিশাইছিলা, কিন্তু এখন তুমি বেনজিন আর পেট্রোল মিশাইছো, এটা মিশানোর কারণে যেটা তৈরি হয় এটা মিলে আমরা জ্বালানি রূপে ইউজ করা হয়। ঠিক আছে, বিভিন্ন গাড়ির যে জ্বালানি রূপে অন্যান্য দেশে যেগুলো আছে ওগুলাতে ইউজ করা হয়। তাহলে পাওয়ার অ্যালকোহল মেইন যে পারপাস সেটা হলো কি জ্বালানি কাজে আমরা ইউজ করি, সেখানে আমরা বেনজিন আর পেট্রোল ইউজ করতেছি। এরপরে একটা আছে যে প্রুফ স্পিরিট, সেখানে কি 57.1 ভাগ হলো ইথানল আর 42.9 ভাগ হলো কি পানি, তাহলে এই দুইটা পার্সেন্টেজ একটু মনে রাখবা। অ্যান্ড লাস্টে একটা আছে উড স্পিরিট, সেটা থেকে 98% মিথানল আর 1 থেকে 2% অ্যাসিটন, অ্যাসিটনের সঙ্গে কি CH3 CO CH3। ঠিক আছে, তাহলে উড স্পিরিট শেষ। তাহলে এখন আসো অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া, তাহলে অ্যালকোহলের শনাক্ত বিক্রিয়া প্রথম কথা দেখো লাস্টে OH আছে, তাহলে এই যে OH, এই যে হাইড্রোজেনটা কি হবে সুন্দর করে যে কোনো ধাতু দ্বারা রিপ্লেস হতে পারে, তাহলে এই ধাতুর জন্য আমরা কি সোডিয়াম ধাতু দ্বারা পরীক্ষা করি, তাহলে এই অ্যালকোহলের লাস্টে যে হাইড্রোজেন থাকে ওটা ইজিলি ডিসপ্লেস হয়ে কি সেখানে সোডিয়ামটা বসতে পারে, তাহলে আমরা ধাতব সোডিয়াম দিয়ে কি অ্যালকোহল পরীক্ষা করতে পারি, যে কোনো অ্যালকোহলের সাথে সোডিয়াম দিবা ওই হাইড্রোজেনটা সরে সোডিয়াম এখানে বসে যাবে। ঠিক আছে, তো এটারে আমরা বলি অ্যালকক্সাইড। অ্যালকোহল ছিল, অ্যালকোহল থেকে আমরা যদি অ্যালকোহল থেকে হাইড্রোজেনটা সরাই ফেলো তাহলে হয়ে যায় অ্যালকক্সাইড আয়ন, তাহলে মনে করো CH3 CH2 OH ছিল, ও মনে করো আমি দিলাম,
তার মানে কি হাইড্রোজেনটা নাই, তাহলে যৌগটা ছিল ইথানল, একটা হাইড্রোজেন সরায় এটা কি অ্যালকক্সাইড হয়ে গেছে, মানে ইথক্সাইড হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ইথানল থেকে ইথক্সাইড, এরপরে যা বসাবা সেটা ইথক্সাইড হয়ে যাবে। এখানে যদি সোডিয়াম বসাও তাহলে সোডিয়াম ইথক্সাইড হয়ে যাবে। যেরকম ছিল ওই যে অ্যাসিড, অ্যাসিড থেকে লাস্টে হাইড্রোজেন সরাইলে কি ওই অয়েড হয়ে যায়, তাই না? প্রোপানয়েড বা ইথানয়েড, তারপর যা বসাবা সেটা প্রোপানয়েড, যেমন সোডিয়াম প্রোপানয়েড বা কি সোডিয়াম ইথানয়েড ওরকম হয়ে যায়। আর এটা হয়ে যায় ইথক্সাইড, ওটা হয়ে যায় অ্যাসিডটা হয়ে যায় কি অয়েড হয়ে যায়, আর অ্যালকোহলটা কি ইথক্সাইড প্রোপাক্সাইড মানে অ্যালকক্সাইড হয়ে যায়। যাই হোক, এরপরে দেখবা PCl5 সহ যদি বিক্রিয়া করি ওই একই কথা, ওই হাইড্রোজেনটা এখানে দেখবা কি হাইড্রোজেন এখানে অ্যালকোহলের যে OH আছে, OH তো একটা মাইনাস আয়ন, এই OH মাইনাস সরে ওই PCl5 এর যে ক্লোরিনটা আছে ওই মাইনাস আয়ন এখানে যুক্ত হয়, ঠিক আছে? তাহলে তুমি যখন তাহলে এখানে কি হলো কত PCl5 সহ বিক্রিয়া দিলে কিন্তু জাস্ট অ্যালকোহলের OH টা এটা দ্বারা রিপ্লেস হইতেছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই যে একটা কিন্তু HCl তৈরি হইতেছে, তাহলে এটা একটু আলাদা করে মনে রাখবা। ইথারও কিন্তু সেম বিক্রিয়া দেয়, ইথারের সাথে যদি আমি PCl বিক্রিয়া করাই কিন্তু ইথারে কিন্তু এই HCl টা আমি পাই না, কারণ এই হাইড্রোজেনটা আসে লাস্টের ওই হাইড্রোজেন থেকে। তাহলে যেহেতু কি অ্যালকোহলে লাস্টে হাইড্রোজেন থাকে এই জন্য অ্যালকোহলে আমরা HCl পাই, কিন্তু ইথারে কিন্তু কি ইথারের সাথে যদি এই PCl5 এর বিক্রিয়া দাও তখন কিন্তু কি HCl পাবা না, তাহলে HCl তখন পাবা না, ঠিক আছে? তো এখানে যেহেতু HCl পাইছো কেমনে বুঝবা? HCl তো একটা অ্যাসিড, তাহলে ওর সাথে একটা অ্যামোনিয়া ক্ষার দাও, ক্ষার দিয়ে দেখবা কি একটা এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড একটা ধোঁয়া তৈরি হবে, কিন্তু ইথারের ক্ষেত্রে তো কোনো HCl তৈরি হয়েছিল না, তাহলে তখন তুমি যদি অ্যামোনিয়া দিতা কোনো অ্যামোনিয়াম ক্লোরাইড পাইতা না, কোনো ধোঁয়া পাইতা না। তাহলে এই দুইটা কিন্তু শনাক্তকরণের বিক্রিয়া। তাহলে PCl5 দিয়ে তুমি কি করতে পারো অ্যালকোহল আর ইথেনের মধ্যে শনাক্তকরণ করতে পারো ধোঁয়া দেখে, ধোঁয়া যদি উঠে তার মানে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড আছে কেমনে? অবশ্যই সে HCl এর সাথে বিক্রিয়া করছে তাই, তার মানে যৌগটা ছিল একটা অ্যালকোহল। আর যদি ধোঁয়া নাই তাহলে মনে রাখবে কি অ্যামোনিয়াম ক্লোরাইড নাই, তার মানে সেখানে HCl নাই, আর HCl পাবো না মানে হাইড্রোজেন পাবো না কার কাছ থেকে? ইথারের কাছ থেকে, তাহলে ওটা ছিল ইথার, ঠিক আছে? এক কথায় ইথারে ধোঁয়া আসবে না আর অ্যালকোহলে ধোঁয়া আসবে। এরপরে দেখবা যে মিথানল শনাক্তকরণ, এই স্যালিসাইলিড বিক্রিয়া, ঠিক আছে? তাহলে এইটা অনেক টাইমে আসে। তাহলে স্যালিসাইলিক অ্যাসিড কি কত নরমালি একটা কি নিবা, একটা ফেনল নিবা, ফেনলের এই কার্বনে একটা অ্যাসিড মূলক দিয়ে দিবা, তাহলে এটা স্যালিসাইলিক অ্যাসিড হয়ে যায়। তো এর মিথানলের সাথে বিক্রিয়া করে মিথানল স্যালিসাইলিড পাওয়া যায়। তাহলে কেবলমাত্র মিথানলে এই বিক্রিয়াটা শনাক্তকরণ করা যায়, ঠিক আছে? তাহলে কেবলমাত্র কি মিথানলে এই বিক্রিয়াটা শনাক্তকরণ করা যায়। তাহলে কেবলমাত্র মিথানলে এই বিক্রিয়াটা শনাক্তকরণ করা যায়। তো এই বিক্রিয়ার সাথে একটা রিলেটেড কথা আছে, সেটা হলো যে কোপ বিক্রিয়া অনেক টাইমে বলা। কোপ বিক্রিয়া, কোপ বিক্রিয়া মানে এই যে এইটাই, হ্যাঁ, যেভাবে আসলে স্যালিসাইলিক অ্যাসিড পাওয়া যায় এরপর যে বিক্রিয়া করে, তো কখনো কোপ বিক্রিয়া কোনো রিলেটেড কথাবার্তা আসলে মনে রাখবা যে এইটারই বলছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে আয়োডোফর্ম শনাক্ত কর। আয়োডোফর্ম, তুমি ক্লোরোফর্ম পড়ছিলে কি কত CH Cl3, আয়োডোফর্ম মানে কি CH I3, ব্রোমোফর্ম মানে কি CH Br3। এক কথা CH এর পর যেই ফর্ম বলবে তারা তিনটা নিয়ে নেবা, এই আয়োডোফর্ম পরীক্ষা, ঠিক আছে? তো এই আয়োডোফর্ম পরীক্ষা মানে ইথানল শনাক্তকরণ একটা পরীক্ষা, ঠিক আছে? এক কথা এখানে এই আয়োডোফর্ম বিক্রিয়া বা এটারই হ্যালোফর্মও বলে, কারণ আয়োডিন থাকলে আয়োডোফর্ম, ব্রোমিন থাকলে ব্রোমোফর্ম, কিন্তু এক কথা এরা সবাই তো হ্যালোজেন, তারা এদের বলে কি হ্যালোফর্ম বিক্রিয়া। তো এমসিকিউ আসে হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয়, স্ট্রিক্টলি মনে রাখবা যাদের CH3CO এই জিনিসটা যাদের আছে তারা মেনলি দিবে। তবে সিওর এই পাশে কি হয় তোমার হাইড্রোজেন বসা লাগবে, নয় আর বসা লাগবে। তো সি এর এই পাশে যদি হাইড্রোজেন বসে তার মানে কি CHO, মানে কি হয়ে গেল কত অ্যালডিহাইড। আবার যদি আর বসে তাহলে কি হয়ে যায় কত কিটোন, তাহলে কিটোন দিবে। কিন্তু কথা হইলো CH3 থাকা লাগবে, লম্বা কোনো কিছু থাকা যাবে না, CH3CO থাকা লাগবে, ঠিক আছে? মনে করো এরকম হয়ে গেল CH3 CH2 CO CH2 CH3 এরকম, এটা কিন্তু দিবে না, মানে CH3CO থাকা লাগবে, এক প্রান্তটায় এক কার্বনেরই থাকা লাগবে, বড় থাকা যাবে না। তাহলে CH3CO এর পাশে হয় হাইড্রোজেন নয় যে কোনো আর এখানে বসা লাগবে, ঠিক আছে? যে কোনো আর এখানে হইতে পারে। তাহলে এক কথায় অ্যালডিহাইড আর কিটোন এরা আসলে হয়, কিন্তু সব অ্যালডিহাইড কিটোন দিবে না, এই যে CH3CO এটুকু থাকা লাগবে, এত ছোট কার্বন বিশিষ্ট হওয়া লাগবে। তাহলে এই দুইজন দিতেছে কিন্তু দুইটাই অ্যালকোহলও দেয়, তো নর্মালি এরা দেয়। তো এমন দুইটা অ্যালকোহল আছে যাদের আমি যদি জারিত করি তাহলে অ্যালকোহলকে জারিত করলে কি এই অ্যালডিহাইড আর কিটোন দিয়ে পাবো, তার মানে কি ওদের জারিত করলে এই যৌগগুলোই আমরা পাইতেছি।
কিন্তু সব অ্যালকোহলকে জারিত করলে কি এই ছোট দুইটা পাবো না, তাহলে কেবলমাত্র CH3 CH2OH মানে কি ইথানল। আর আরেকটা কি কত, CH3 CH3, তাহলে এখানে হলো কি OH, তাহলে এটা হলো কি প্রোপানল 2, প্রোপানল প্রোপানল কারণ এই প্রোপানল 2 এরা তুমি জারিত করলে কিন্তু ওই কিটোনটাই পাবা, CH3 COCH3 পাবা, ঠিক আছে। আর ইথানলকে তুমি জারিত করলে ওই অ্যালডিহাইড পাবা। তাহলে চারটা জিনিস মনে রাখবা, একটা হলো কি কত, অ্যালকোহলের মধ্যে দুইজন, একজন হলো ইথানল আরেকজন হলো প্রোপানল 2 মানে ওই হলো মাঝখানে কার্বন হবে, এই দুইটা ফিক্সড। আর বাকি যে যৌগগুলো CH3CO হবে এর পাশে হয় হাইড্রোজেন আর নয় যে কোনো আর হবে, এই যৌগগুলাই দিবে, ঠিক আছে। কোনো এক্স থাকা যাবে না, অন্য কোনো কিছু থাকা যাবে না, তাহলে এরা দিবে না। তাহলে এমসিকিউ এখান থেকে এটাই আসে যে কি আসলে এই বিক্রিয়া দেয়, ঠিক আছে। এই যে যেমন এই ইথানল প্রোপানল 2 এখানে লেখা আছে, অথবা কি কত CH3 CHO এও দিবে কারণ CO আছে, এরপরে কি CH3 CO CH3 এও দিবে, তাই না, এরা এরা সবাই দিবে। তাহলে এগুলা এখানে একটু মনে রাখবা কে কে দেয়। এরপর অ্যালকোহল শনাক্তকরণ, এন্ড অ্যালকোহল শনাক্তকরণ তো তুমি পারবা, এটা অ্যালকোহল কিনা এটা জানতে পারবা, কিন্তু অ্যালকোহলটা কয় ডিগ্রি এটা তুমি যদি জানতে চাও তাহলে তোমার একটা টেস্ট করা লাগবে, সেটা হলো লুকাস বেকারক টেস্ট। তাহলে লুকাস বেকারক টেস্ট দিয়ে আমরা কি করি, তার ডিগ্রি কত এটাতে আমরা করি। তো লুকাস বেকারক দ্বারা কি বোঝায়, এটাও আসে গাঢ় HCl ও অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, তাহলে খুবই খুবই ইম্পর্টেন্ট, গাঢ় HCl প্লাস কি কত, অনার্দ্র অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, একবারে মুখস্থ, গাঢ় কোনটা অনার্দ্র কোনটা ভালো করে মুখস্থ, এই দুইটাই লুকাস বিকারক বলে। এই দুইটা যদি আমি দেই, এই যে দেখো এই বিক্রিয়াটা এটাও কিন্তু সিকিউ আসে, লুকাস বিক্রিয়া শনাক্ত করো, এই দুইটা আমি যদি দেই, অ্যালকোহলটা যদি সাথে সাথে বিক্রিয়া করে তার মানে সে 3 ডিগ্রি, সাথে সাথে বিক্রিয়া করলে সে 3 ডিগ্রি, যদি 5 থেকে 10 মিনিট পরে দেয় তাহলে হলো কি 2 ডিগ্রি, আর যদি দিতেছে না, আর আমার তাপ দেওয়া লাগতেছে, তাপ দেওয়ার পরে বিক্রিয়া দেয় তাহলে সেটা হলো 1 ডিগ্রি দুর্বল। তাহলে সাথে সাথে বিক্রিয়া দিলে 3 ডিগ্রি, 5 থেকে 10 মিনিট পর দিলে 2 ডিগ্রি, আর যদি অনেক পরে দেয় তাহলে সেটা হলো কি 1 ডিগ্রি, ঠিক আছে। তাপ দেওয়ার পরে যদি 1 ডিগ্রি, এই বিক্রিয়াগুলো দেখবা সহজেই, অ্যালকোহলটা দিছে এটা কি 3 ডিগ্রি বোঝাই যেতেছে, কারণ এই কার্বনের সাথে 3টা CH3 আছে মানে কি 3 ডিগ্রি, এর সাথে নরমালি কি ওই যে মানে কি অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড আর HCl দিলাম, তাহলে সুন্দর করে কি হবে, ওইটা জাস্ট ক্লোরিন দ্বারা রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে, আর কিছুই না, এই আগেরগুলো কিন্তু অমনই থাকবে। তাহলে অ্যালকোহল এখানে আমাদের শেষ। এরপর এখানে দেখবা ইথারে আসো, ইথার দুইটা নামে প্রকাশ করা যায়, ইথার মানে ও, এই পাশে আর থাকা লাগবে, এই পাশে আর থাকা লাগবে, বাট সিও যদি থাকতো তখন সেটা কিন্তু কিটোন হয়ে যেত, তাহলে হলো ইথার। দুইটার অনেক টাইমে এখানে যা দিবা, যেমন মনে করো আমি এখানে দিলাম CH3, এখানে দিলাম CH3, তাহলে এই পাশে কি একটা মিথাইল হয়ে গেল, এই পাশে একটা মিথাইল, তার মানে কি ডাইমিথাইল ইথার। এই পাশে যদি আমি কি C2H5 দেই, এই পাশে যদি আমি CH3 দিই তাহলে কি একটা হলো মিথাইল একটা কি ইথাইল, তাই না, একটা মিথাইল একটা ইথাইল, তাহলে ইথাইল আর মিথাইল, ইথাইল লিখতে গেলে ই লাগে, মিথাইল লিখতে গেলে এম লাগে, তো অ্যালফাবেটিক অর্ডারে কি আগে আছে কত, ই আগে আছে না, ABCDE প্রথমে পড়ে, তাহলে ইথাইল মিথাইল ইথার বলবো, ঠিক আছে, সাজায় বলবো, এই যে ইথাইল মিথাইল ইথার, আর এটা হলো কি ডাইমিথাইল ইথার, তাহলে এইভাবে আমরা বলবো। তবে এটার আরেকটা অক্সিও নামকরণ করা যায়, ছোট কার্বনটারে আমরা অক্সি বানাবো, এই দুইটার মধ্যে ছোট কার্বন কোনটা, এইটা, তাহলে মানে কি এক কার্বন, তার মানে কি মিথক্সি, মিথক্সি, আর বড়টারে আমরা অ্যালকেন বানাবো, তাহলে দুই কার্বনের কি হয়, ইথেন, তাহলে এই যৌগটার নাম কি মিথক্সি ইথেন। উপরে যৌগটা দেখো দুইটাই কি এক কার্বন, কেউ ছোট না, তার মানে কি এটাও মিথক্সি এটাও মিথক্সি, তার মানে কি ডাইমিথক্সি ইথেন, ঠিক আছে, সরি, এটা হবে কি কত মিথক্সি মিথেন, ঠিক আছে, যেহেতু একটারে আমি অবশ্যই আমার কি অক্সি বানাইতে হবে, আরেকটারে অ্যালকেন বানাইতে হবে, তাহলে একটারে আমি মিথক্সি ধরবো আর একটারে মিথেন ধরবো, ঠিক আছে। তেমনি মিথক্সি প্রোপেন হইতে পারে, যদি এই পাশে 3টা থাকে তখন ছোট কার্বনটারে আমি অক্সি বানাবো, আর বড়টারে কি 3 কার্বন যদি হয় তাহলে প্রোপেন বানাবো। তেমনি এটা দেখো, এটারে যদি আমি ওইভাবে বলি, এই পাশে একটা বেঞ্জিন এই পাশে একটা বেঞ্জিন, তার মানে কি ডাই, তো এই পাশে একটা কি ফিনাইল মূলক, তাই না, এটা একটা ফিনাইল মূলক, তো কারণ বেঞ্জিন থেকে তো একটা হাইড্রোজেন কমে গেছে, তাহলে এটা একটা ফিনাইল আর একটা ফিনাইল, তার মানে কি ডাইফিনাইল কি বেঞ্জিন। অথবা যদি ওইভাবে বলতে চাই অক্সি আকারে, তাহলে এটা দুইটাতে একই কার্বন, তাহলে একটারে আমি অক্সি বানাবো, তাহলে এটা হবে কি ফিনক্সি, তাই না, ওটা যেমন মিথক্সি, তো এটা হবে কি ফিনক্সি, আর পরেরটা আমরা অ্যালকিন বানাবো, তার মানে কি বেনজিন, তাই না, তাহলে ফিনক্সি বেনজিন, ঠিক আছে না। আচ্ছা, এরপরে ইথারের সবকিছুই দুর্বল, ঠিক আছে, পানিতে দ্রবীভূত নাই, কোনো কিছুই হয় না, সক্রিয়তা সবচেয়ে কম, সবকিছুতেই সে মনে করো পিছায় আছে। এই যে দেখো PCl5 সহ ইথার বিক্রিয়া দিলে কিন্তু HCl পাইনি, আর অ্যালকোহল বিক্রিয়া দিলে HCl পাই, এটা কিন্তু একটা শনাক্তকরণ বিক্রিয়া। তো ইথার শনাক্তকরণ করার জন্য দেখবা কি সূর্যালোকের উপস্থিতিতে এখানে বিক্রিয়া করে কি তৈরি করে, বিষাক্ত ডাই পারঅক্সাইড তৈরি করে, বাদামি বর্ণের বোতলে কি যেন সংরক্ষণ করা হয়,
ইথারের নমুনায় পারক্সাইড আছে কিনা, এই জন্য আমরা স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড দিয়ে টেস্ট করে দেখি, ঠিক আছে, যে জৈব পারক্সাইড আসলে তৈরি হয়ে আছে কিনা। ইথার কিন্তু রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, বললাম না সবে। ইথার পাওয়া যায় কি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে ইথার পাওয়া যায়, এটা একটু শুধু মনে রাখবা। আর এটার বিক্রিয়া যদি মনে রাখতে চাও তাহলে দেখো এখানে আর ও এন এ, তার মানে কি ওই যে আর ও এইচ মানে কি অ্যালকোহল ছিল কিন্তু অ্যালকোহলের হাইড্রোজেনটা সরে গেছে, মানে অ্যালকোক্সাইড আর সোডিয়াম পড়ছে, তার মানে কি সোডিয়াম অ্যালকোক্সাইড আর অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। তাহলে কে কি বিক্রিয়া করে তৈরি করে এটা মনে রাখতে পারো, অ্যালকোক্সাইড আর অ্যালকাইল হ্যালাইড। ইথারের শনাক্তকরণ লাগবে না, পিসিএল5 এটা লাগবে না। তবে ইথারের প্রস্তুতিকরণ একটা বিক্রিয়া লাগে, এই যে দেখো দুই ইথানলের সাথে যদি আমি 140 ডিগ্রি দেই তাহলে আমি কিন্তু ইথার পাই। মনে রাখবে 140 ডিগ্রি যদি আমি না দেই, এই যে বললাম না অ্যালকোহলের পানি নিরোধন, ওই যে অ্যালকেনের বিক্রিয়া, যদি আমি কি C2H5OH, যদি দেখো যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, উপরে কিন্তু H2SO4 আছে, তাহলে কিন্তু ওই যে পানি অপসারণ, এখান থেকে OH সরবে আর এখান থেকে একটা হাইড্রোজেন সরবে, তার মানে কি CH2CH2 অ্যালকিন তৈরি হবে, যেটা আমরা অ্যালকেনের প্রথম বিক্রিয়াই ছিল। কিন্তু কেবলমাত্র 140 ডিগ্রি থাকলে মনে রাখবা ইথার পাই, ঠিক আছে, কেবলমাত্র 140 ডিগ্রি ইথার, এটা কি ইথাইল ডাইইথাইল কি ইথার, অথবা কি কথা ইথক্সি কি ইথেন, তাই না, ইথক্সি ইথেন। তাহলে কেবলমাত্র 140 ডিগ্রি থাকলে মনে রাখবা, যদি একটা থাকে দুই না থাকে যদি একও থাকে তা মনে রাখবা কি যে ইথারই পাবো 140 ডিগ্রি থাকলে। আর অন্য যে কোনো ডিগ্রি থাকলে কিন্তু কি হবে, অ্যালকিন হবে। তারপরে আসো এবার আসো অ্যামিন। অ্যামিন তো জানোই যে NH2, তাই না। অ্যামিন মানে কি NH2, এটা হলো 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে, এটা হলো কি 1 ডিগ্রি। যদি দেখবা নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন থাকে তার মানে 2 ডিগ্রি, আর নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেনই নাই তার মানে 3 ডিগ্রি, ঠিক আছে। কারণ নাইট্রোজেনের হাত তো তিনটা, 3 হাতেই ফাঁকা, তার মানে 3 হাতে 3টা আর বসবে, এই জন্য 3 ডিগ্রি। এই ক্ষেত্রে দেখো একটা হাইড্রোজেন বসছে, তাহলে কি বাকি 2টা হাত ফাঁকা আছে, কারণ একটা হাইড্রোজেন দিছি মানে বাকি 2 হাতে তো অবশ্যই হাইড্রোজেন দেবো না, দিলে তো হাইড্রোজেন আমি দিয়েই দিতাম। তো বাকি 2 হাতে অবশ্যই আর বসবে, আর মানে কি তাহলে 2 ডিগ্রি দুইটা। আর NH2 দিছি তার মানে কি নাইট্রোজেনের 3 হাতের মধ্যে এক হাত ফাঁকা, তার মানে একটা আর বসবে মানে 1 ডিগ্রি। এবার দেখো আমরা এখানকার বিক্রিয়া আছে কিছু, অ্যামিনের ক্রম চাই, খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যামিনের ক্রম 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তারপরে NH3। বাকি সবার থেকে উল্টা, 3 2 1 না, 3টা কমে যায় বাকি, ঠিক আছে। এটা হলো ক্ষার ধর্মিতার ক্রম, ক্ষার ধর্ম কার সব থেকে বেশি, তাহলে এই যে 2 ডিগ্রি, 2টা আর 1 ডিগ্রি, এটা হলো 3 ডিগ্রি। তাহলে এটা কিন্তু অ্যামিনের, কারণ অনেকে ভুল করে, অ্যামিনটা নর্মালি কিন্তু এরকম না। তাহলে এগুলো হলো বিষম চাকরিক অ্যামিন, কারণ কি চক্রটা শুধুমাত্র কার্বন দিয়ে তৈরি হয় না, অন্য কেউ, এই জন্য বিষম চাকরিক অ্যামিন। যেমন কি কত, এই যে পিরিডন, এই যে পাইরল, তাই না, এগুলো তো আমরা আগে পড়াইছি। তাহলে যে ডিগ্রি গুলো এখানে দেখবা কয় ডিগ্রি, এটা তো আমরা বলেই দিলাম। তাহলে এবার দেখো অ্যামিনের প্রস্তুতি। তো অ্যামিনের প্রস্তুতি এগুলা তুলনামূলক, এই যে প্রাইমারি অ্যামিন প্রস্তুত করতে দেখো সায়ানাইড যদি আমি নিই তাহলে আমি 1 ডিগ্রি অ্যামিন পাই। অ্যামিন প্রস্তুত করলে সব একটাই মাত্র প্রভাব, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, ঠিক আছে, তীব্র বিজারক। এটা যদি নেই আমি 1 ডিগ্রি অ্যামিন পাই, বাট উল্টা এটা যদি নেই আইসোসায়ানাইড যদি নেই এনসি, তাহলে আমি 2 ডিগ্রি পাই। মানে এখানে আসলে দ্বিবন্ধনগুলো ভেঙে হাইড্রোজেন যুক্ত হয়। তাহলে এখানে হাইড্রোজেন যুক্ত হলে কি কার্বনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত হবে, আর লাস্টে নাইট্রোজেনের সাথে কি 2টা হাইড্রোজেন যুক্ত হবে, তার মানে এটা তৈরি হবে। আর এখানে কি কত বন্ধন ভাঙবে, কিন্তু এখানে তো নাইট্রোজেন মাঝখানে পড়ে, তাহলে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে একটা, কারণ নাইট্রোজেনের হাত তো 3টা, দুই পাশে 2টা, এক পাশে একটা আর আছে, এক পাশে একটা কার্বন আছে, তাহলে তার আর এক হাতে তো একটা হাইড্রোজেনই দেওয়া লাগবে। আচ্ছা ওখানে 3 বন্ধন দিচ্ছে, এটা কিন্তু ভুল দিচ্ছে, নিচেরটা ঠিক আছে, নিচেরটা 2 বন্ধন, 2 বন্ধনই তো হবে, কারণ নাইট্রোজেনের হাত তো 3টা, এখানে এই পাশে 3টা দিছে, এই পাশে একটা দিছে, 4টা দিছে, 4টা তো আর না, তাহলে এই পাশে 2টা, এই পাশে একটা, এটা ঠিক আছে। তাহলে একটা বন্ধন ভেঙে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, আর কার্বনের কিন্তু বন্ধন একটা ভাঙলেও 3টা যুক্ত হবে, কারণ কার্বনের যোজনী 3, ঠিক আছে না। কেবলমাত্র এই জায়গাতেই কার্বন দেখো 2টা হাত পূরণ করছে, মানে কি 2 যোজনী আছে। কার্বনের যোজনী 2 হইতে পারে, 4 হইতে পারে, এখানে হলো তো কার্বনের যোজনী 2, আইসোসায়ানাইড। এই সায়ানাইডটারে কিন্তু নাইট্রাইলও বলে, ঠিক আছে। তাহলে সিএন তে সায়ানাইড বা নাইট্রাইল, আর এনসি তে আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইল, এটা জানো। তারপর যদি অ্যামাইড নাও, অ্যামাইড নিলেও এই যে শুষ্ক ইথারের সাথে নিলে সিওটা কি হয়ে যায়, CH2 হয়ে যায়, জাস্ট সিওটা CH2 হয়ে যায়। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হলো হফম্যান কনজুগেশন বিক্রিয়া, ম্যাক্সিমাম পরীক্ষায় আসে। এখানে মনে রাখবা চিনবা কেমনে কত, এই যে একটা ব্রোমিন দিবে আর একটা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার দিবে, তাহলে একটা ক্ষারের সাথে যদি একটা ব্রোমিন দেখো
আর এরকম একটা যদি অ্যাসিড অ্যামাইড মানে কি RCONH2 যদি থাকে, তার মানে মনে করো সুন্দর করে কি সিওটা শুধু নাই করে দিবা, তাহলে দেখো সিও নাই। ডান পাশে কি তৈরি হয়েছে এটা মনে রাখারই দরকার নাই এমসিকিউ এর জন্য, শুধু মনে রাখবা সিওটা নাই হয়ে যায়, ঠিক আছে। আর যদি অ্যাসিড অ্যামাইডকে যদি কি করো, এই বিজারিত করো, তাহলে সিওটা CH2 হয়ে গেছে, কিন্তু যদি হফম্যান ক্ষুদ্র অংশগ্রহণ করো তাহলে সিওটা নাই হয়ে যাবে। যতই বড় নাও শুধু সিওটা নাই করে দিবা। কেমনে চিনবা যে সিও নাই করবা না করবা না, সেটা হলো ব্রোমিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড দেখে চিনা লাগবে, ঠিক আছে। এরপরে এগুলা হলো দরকার নেই। আচ্ছা, এখানে একটা মনে রাখো যে অ্যানিলিনের যদি নাইট্রাস অ্যাসিড সহ বিক্রিয়া করি 0 থেকে 5 ডিগ্রিতে, তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড পাই। একটু মনে রেখো, এটা একটু জটিল। এই যে কার্বিলামিন টেস্ট এখানেই বলছিলাম, ঠিক আছে। কার্বিলামিন টেস্ট ক্লোরোফর্ম শনাক্ত করা যায় আর কি প্রাইমারি অ্যামিন শনাক্ত করা যায়। তাহলে এই যে দেখো ফিনাইলামিন মিথাইলামিন দুইটা অ্যামিনই আবার কি ক্লোরোফর্ম শনাক্ত করা যায়, ঠিক আছে না। তাহলে এটা কিন্তু আসে। এন্ড তুমি কার্বিলামিন দিয়ে শুধু প্রাইমারি অ্যামিন টেস্ট করো, এন্ড তোমার 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন কিনা এটা তো জানা লাগবে। তাহলে এটা আমরা টেস্ট করি কি নাইট্রাস অ্যাসিড সহ বিক্রিয়ায়। তো নাইট্রাস অ্যাসিডের সঙ্গে কি HNO3 HNO2, তাই না, HNO2 এগুলো কি নাইট্রাস অ্যাসিড। তাহলে প্রাইমারি অ্যামিন মানে 1 ডিগ্রি অ্যামিন 2 ডিগ্রি অ্যামিন 3 ডিগ্রি অ্যামিন এটার সাথে আমি কি করব, এই নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিব। দিয়ে আমি যদি দেখি যে অ্যালকোহল পাইছি, তাহলে সেটা হবে কি, অ্যালকোহল পাইলে সেটা হবে 1 ডিগ্রি, ঠিক আছে। আর আমি যদি নাইট্রেসও যৌগ একটা তৈলাক্ত হলুদ বর্ণের যৌগ পাই, তাহলে সেটা হবে 2 ডিগ্রি। আর একটা জটিল যদি লবণ পাই সেটা হবে 3 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি ক্ষেত্রে কি তৈরি করে, প্রথম কথা মনে রাখবা যে প্রাইমারি অ্যামিন মানে কি 1 ডিগ্রি অ্যামিন, সেটা হইতে পারে অ্যালকাইল বা কি ওই যে ফিনাইলামিন যেটা আছে ওইটা মিথাইলামিন বা ফিনাইলামিন বা ক্লোরোফর্ম, এই তিনটে আমি শনাক্তকরণ করি কি কার্বিলামিন টেস্টে দ্বারা, ঠিক আছে। এই কার্বিলামিন টেস্ট দ্বারা শনাক্তকরণ করি। এখন তুমি তো শুধু 1 ডিগ্রি করে তো চুপ থাকবা না, তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সবগুলো তো টেস্ট করা লাগবে। তাহলে সেটা আমরা টেস্ট করি কি নাইট্রাস অ্যাসিড সহ বিক্রিয়ায়। কিভাবে পার্থক্য করি, নাইট্রাস অ্যাসিড সহ বিক্রিয়া করে যদি দেখি একটা অ্যালকোহল আর নাইট্রোজেন গ্যাসের মানে বুদবুদ তৈরি হয়ে যাবে, গ্যাস বলে যাবে, তাহলে সেটা হবে 1 ডিগ্রি। আর আমি যদি দেখি তৈলাক্ত, হ্যাঁ ওই বিক্রিয়া করছি ওখানে দেখবি তৈলাক্ত নাইট্রেসও যৌগ বলে এটারে, তৈলাক্ত একটা যৌগ যদি আমি পাই, তাহলে সেটা হবে কি 2 ডিগ্রি। আর যদি একটা কি জটিল লবণ অ্যামোনিয়াম নাইট্রেট লবণ পাই, তাহলে সেটা হবে 3 ডিগ্রি। প্রথম কথা মনে রাখবা যে নাইট্রাস অ্যাসিড দিয়ে আমরা টেস্ট করি, এই কথাটা আগে মনে রাখবা। তারপরে আসো এখানে, যে এখানে অনেক কিছু দিছে। আচ্ছা, এই যে এখানে কি এই যে নাইট্রোক্লোরোফর্ম, এটার আরেকটা নাম কি, এই যে কার্বনিক গ্যাস, সংকেতগুলো একটু মনে রেখো, অনেক টাইম এগুলো আসে। আর একটা ফসজিন গ্যাস সংকেত মনে রাখবা, যদি তোমার যে ক্লোরোফর্মটা আসে, ক্লোরোফর্ম তো আমরা চেতনানাশক হিসেবে ইউজ করি, তো ক্লোরোফর্মটা অনেক টাইমে তোমার আগে থেকেই দেখা যায় যে ক্লোরোফর্ম আসলে বাতাসের অক্সিজেন টক্সিজেন এগুলো দিয়ে বিক্রিয়া করানো যায় না। তো যদি এগুলোর সাথে বিক্রিয়া করে তাহলে ক্লোরোফর্মটা আরো বিষাক্ত হয়ে যায়। তো তুমি কেমনে বুঝবা যে এটা আসলে বিষাক্ত অবস্থায় আছে কিনা, তো বাতাসে অক্সিজেনের সাথে সে যদি বিক্রিয়া করে তাহলে সে একটা ফসজিন গ্যাস তৈরি করে ফেলে, ঠিক আছে। তাহলে ফসজিন গ্যাস আর HCl তৈরি করে। তো এর মধ্যে তুমি যদি 2-1 ফোঁটা সিলভার নাইট্রেট যুক্ত করো তখন দেখবা কি একটা অর্ধকেপ পাবা। তাহলে তুমি প্রথমে কি করবা, তোমার কাছে যে ক্লোরোফর্মটা আছে তুমি সেখানে কি করবা, সেখানে সিলভার নাইট্রেট 2-1 ফোঁটা দিবা। যদি সিলভার নাইট্রেট 2-1 ফোঁটা দেওয়ার পর তুমি যদি দেখো যে সেখানে তলানি জমছে, তাহলে তুমি শিওর থাকো তোমার হাতে যেটা ছিল সেখানে ফসজিন গ্যাস মানে কি, ফসজিন গ্যাস তৈরি ছিল। ফসজিন গ্যাস তৈরি মানে কি, কত যে ক্লোরোফর্মটা আসলে বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিষাক্ত হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ফসজিন গ্যাস তৈরি হলে মনে রাখবা কি বিষাক্ত সে, ঠিক আছে। ফসজিন গ্যাস তৈরি হওয়া মানে সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, ঠিক আছে। এই ফসজিন গ্যাস যখনই তৈরি হবে তখনই তুমি যদি কি করো এই সিলভার নাইট্রেটটা দাও, তখন দেখবা কি তলানি পড়ছে। আর যদি দেখো তলানি পড়ে নাই, তাহলে মনে করবা এখানে কোনো ফসজিন গ্যাস নাই, অর্থাৎ কি সেটা বিষাক্ত অবস্থায় নাই, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করার সুযোগ পায়নি। তো এই জন্য অক্সিজেন বা এগুলোর সাথে বিক্রিয়া না করার জন্য আমরা কি করি, বাদামি বর্ণের বোতলে একবারে মুখ পর্যন্ত বন্ধ করে রাখি, ঠিক আছে। অথবা আরেকটা ভাবে শনাক্ত করা যায়, 1% আমরা ইথানল এখানে দিই, এভাবে শনাক্তকরণ করা যায়। তাহলে এখান থেকে মোটামুটি আমাদের অ্যামিন শেষ। লাস্টে কিছু এখান থেকে জেনে নাও বলছে, এখান থেকে অনেক প্রশ্ন আসে। পচা মাছের দুর্গন্ধ সৃষ্টিকারী জৈব যৌগ হলো কি মিথাইল অ্যামিন, এগুলো একটু মুখস্থ করা, ঠিক আছে। এরপরে এখানে দেখবা যে এই অ্যামিন গুলার যে 1 নাম্বার আর 2 নাম্বার যে সদস্য আছে মানে কি মিথাইল অ্যামিন আর ইথাইল অ্যামিন, এরা হলো গ্যাস, বাকিগুলা কিন্তু তরল। তা আবার কেমন তরল, মাছের আষ্টের গন্ধযুক্ত তরল, ঠিক আছে। এরপরে এখানে লাস্টে একটা লাইন আছে দেখবা যে ফিনাইল অ্যামিন যেটা আছে, এই ফিনাইল অ্যামিন কি নানাবিধ রঞ্জক ও সালফার ড্রাগ আমরা ইউজ করি। তো ফিনাইল অ্যামিনের সঙ্গে কি, ফিনাইল মানে কি C6H5,
বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরাই দিছো, ওর সাথে একটা অ্যামিন মানে কি NH2, তো এটার আরেকটা নাম কি কত, অ্যানিলিন। অ্যানিলিন, তাহলে ফিনাইলামিন বা অ্যানিলিন, এটা হলো কি ওই লাস্টের লাইন, এটা মনে রাখবা। এছাড়া ইথাইলামিন মরিচারোধী রাসায়নিক দ্রব্য তৈরিতে ব্যবহার করা হয়, একটু মনে রাখলা। এবার আসো মেইন আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হলো অ্যালডিহাইড আর কিটোন। তো অ্যালডিহাইডের সঙ্গে কি কত, RCHO, আর কিটোনের সঙ্গে কি কত, RCOR। তার মানে এই দুইটা যৌগের মধ্যেই কিন্তু CO থাকতেছে, ঠিক আছে, আর এক পাশে একটা R থাকবেই, তো সিওর এক পাশে একটা আর তো থাকবেই মাস্ট, আর আরেক পাশে যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে হয় অ্যালডিহাইড, আর হাইড্রোজেন না থাকে ওইটাও যদি আর থাকে তাহলে হয় কি, কিটোন, ঠিক আছে। তার মানে সিও দুইজনে থাকতেছে, সিও মানে কি কার্বনিল মূলক। তার মানে যদি বলে যে কার্বনিল মূলক যুক্ত যৌগ আসলে কে কে আছে, তখন বলবা কি অ্যালডিহাইড আর কিটোন, কার্বনিল মূলক, ঠিক আছে। তাহলে অ্যালডিহাইড আর কিটোন। আর মনে আছে এটা আমরা আগে পড়াইছি যে এই কার্বনিল মূলক কেবলমাত্র যেহেতু দ্বিবন্ধন আছে, তার মানে অবশ্যই কি করবে, সংযোজন বিক্রিয়া দিবে। আর এখানে যেহেতু একই জাতীয় জিনিস নাই, কার্বন আর অক্সিজেন দুইটা আলাদা জিনিস, তার মানে এই সংযোজন বিক্রিয়াটা হলো নিউক্লিওফিলিক, ঠিক আছে। ইলেকট্রোফিলিক কখন হবে, যখন একই একই থাকবে, যেমন বেনজিন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, অ্যালকিন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। তাহলে সব যেখানে একই জাতীয় জিনিস থাকবে সেখানে কিন্তু ইলেকট্রোফিলিক হবে। আর যদি আলাদা একমাত্র কার্বন হলে কি, কার্বন আর অক্সিজেন আলাদা, তাহলে এখানে হবে কি নিউক্লিওফিলিক, ঠিক আছে। কেন করতেছে, কি করতেছে, এটা কিন্তু আগে বলছি, এখন সময় কম এই জন্য আমরা এটা আর বলতেছি না। তাহলে অ্যালডিহাইড আর কিটোন থেকে মেইনলি মনে রাখবা এই যে সংকেত, এটা মনে রাখছো, আর নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, এটা সবার আগে মনে রাখবা। আর এখানে এদের অনেকটা আমি সক্রিয়তা বলে যে কার সক্রিয়তা আসলে বেশি, মনে রাখবা আর যত কম তার সক্রিয়তা তত বেশি। তাইলে আমি তো অ্যালডিহাইডে একটা আর থাকতেছে, আর কিটোনে আসলে দুইটা আর থাকতেছে। তো অ্যালডিহাইডে একটা আর থাকবে, একটা আর নাও থাকতে পারে এমন একটা যৌগ হলো এই CHO, তাই না। তার মানে CHO এর এই পাশে দেখো কোনো আর থাকতেছে না, শুধুমাত্র হাইড্রোজেন। তার মানে এটা হলো সব থেকে ক্ষুদ্র অ্যালডিহাইড, যে অ্যালডিহাইডে কোনো আসলে কার্যকরী মূলকের সাথে আর থাকতেছে না। এরপরে যত অ্যালডিহাইড আছে, তাহলে এই CHO মানে এটা হলো কি, মিথানেল বা ফর্মালডিহাইড মানে এক কার্বন বিশিষ্ট। এরপরে দুই কার্বন মানে ইথানেল প্রোপানেল বিউটেনেল যাই করো, সেখানে CHO এর সাথে কিন্তু ওই আরটা আসলে থাকবে, মিনিমাম এক কার্বন দুই কার্বন তিন কার্বন। তার মানে ওদের আসলে আর থাকতেছে, তাহলে ওরা কি এর থেকে একটু কম সক্রিয়। তাহলে যে কোনো অ্যালডিহাইড মানে এই CHO বাদে, ফর্মালডিহাইড বা মিথানল বাদে, দুই কার্বন তিন কার্বন চার কার্বন যত কার্বন অ্যালডিহাইড আছে সবাই কিন্তু কি এই মিথানল থেকে কম সক্রিয়, কারণ তাদের অ্যাটলিস্ট একটা আর থাকতেছে। আর সব থেকে কম সক্রিয় কিন্তু কি কত, যে কোনো কিটোন, কারণ তার দুইটা আর থাকতেছে। তাহলে সব থেকে বেশি সক্রিয় এই CHO মানে কি মিথানল বা ফর্মালডিহাইড। এরপরে সক্রিয় কি, যে কোনো অ্যালডিহাইড মানে ইথানল থেকে একবারে যতগুলো তুমি জানো। আর সবচেয়ে কম সক্রিয় হলে কি কত, এই কিটোন, ঠিক আছে। কারণ কি কত, এই যে আর যে আছে সে কিন্তু ইলেকট্রন দিতে পারে। এখন এই যে দেখো যার দুই পাশে আর থাকবে, তার মানে আর গুলা কি করবে, দুই পাশ থেকে ইলেকট্রন দিবে। তাহলে কার্বন রে যদি ইলেকট্রন দেয়, তাহলে কার্বনের কিন্তু কি, যে ধনাত্মক মানে ধনাত্মক যেইটা সেটা কিন্তু কমে যাবে ইলেকট্রনের কারণে, তাই না। তাহলে কার্বনে আসলে যত বেশি পজিটিভিটি থাকবে সে তত বেশি আসলে সক্রিয় হয়, কারণ কার্বনে যত বেশি পজিটিভ থাকবে, নিউক্লিওফাইল যে আছে সে কিন্তু তত কার্বনে যুক্ত হবে। নিউক্লিওফাইল মানে কি, ওই যে নিউক্লিয়াসকে বা ধনাত্মক চার্জকে আকর্ষণ করে। তাহলে কার্বন যত বেশি তার মধ্যে পজিটিভ চার্জকে হোল্ড করবে, তত বেশি কিন্তু সেখানে বিক্রিয়া হবে, তার মানে সে তত বেশি বিক্রিয়ার প্রতি সক্রিয়। কিন্তু আর কিন্তু কি করতেছে, ওই পজিটিভিটি কমাই দিতেছে ইলেকট্রন দেওয়ার কারণে। এই জন্য আর যত কম তার সক্রিয়তা কিন্তু কি তত বেশি। তো আর সব থেকে কম হলো কোন কার্বনের যোগে, মিথানল, তারপরে যে কোনো অ্যালডিহাইড, তারপরে কিন্তু কিটোন। তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখবা, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। এরপর এখানে একটা বলছে যে অ্যাসিটোন হলো সব থেকে বেশি ব্যবহৃত জৈব দাও, এটা হলো মুখস্থ করা মনে রাখো। এরপর থাকে যে অ্যালকোহল থেকে, তুমি এখন কি চাও, অ্যালডিহাইড চাও, তাহলে তোমার একটু আগে আমি একটা লাইন বলছি, সেটা অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে আমরা কি পাই, অ্যাসিড পাই। তাহলে তুমি এখানে অ্যালডিহাইড চাও, তাহলে তুমি কিভাবে পাবা, অ্যালকোহলকে জারিত করলে তুমি কি পাবা, অ্যালডিহাইড পাবা। আবার যদি ওই অ্যাসিডকে বিজারিত করো তাহলে কি, অ্যালডিহাইড পাবা, তাই না। এক থেকে দুই, আবার কি তিন থেকে দুই। তাহলে এখানে দেখো অ্যালকোহলকে কি করছে, ওরা জারিত করছে। তাহলে জারিত করার জন্য কি আমার একটা তীব্র জারক নেওয়া লাগবে। তো তীব্র জারক কি আছে কত, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট আর গারোসালফিক অ্যাসিড, অথবা আরেকটা কি আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর KOH, তাই না, ওই দুইটা অথবা এই দুইটা। তাহলে এই দুইটার আমি নিছি, তো জারক কি করে, জার্মান অক্সিজেন প্রডিউস করে, আর অক্সিজেনের সাথে বিক্রিয়া মানে কি, জারণ। তাহলে এখানে কি হয়, অ্যালকোহলটা জারিত হয়ে অ্যালডিহাইড তৈরি করছে। একই কথা যদি 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয় তাহলে কি, কিটোন তৈরি করবে, একটু আগে বললাম। তাহলে এখানে এটা তৈরি করছে, ঠিক আছে। আর 3 ডিগ্রি অ্যালকোহল নরমালি কখনো জারিত হয় না, তোমাদের বই দেখবা নাই। তাহলে স্বাভাবিকভাবে মনে রাখবা 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করা যায় না, ঠিক আছে। এরপর নিচে এগুলা আছে, এগুলা মনে রাখার দরকার নেই। এই যে অ্যালকাইনের পানি যোজন বিক্রিয়া এটা কিন্তু তোমরা 9 10 এ পড়ছো।
2% মার্কারি সালফেট 20% সালফিউরিক অ্যাসিড মনে আছে না? তাহলে এখানে মেইনলি অ্যাসিটিলিনের সাথে কি হয় পানি যোজন বিক্রিয়া মানে পানি এসে যুক্ত হয়। তাহলে যেহেতু অ্যাসিটিলিন মানে কি মানে এই পাশে একটা এই পাশে একটা হাইড্রোজেন এই পাশে একটা হাইড্রোজেন তার মানে কি এটা আসলে কি একটা প্রতিসংযোগ। তার মানে হাইড্রোজেন একজন নেবে আর কি OH একজন নেবে। তো যারে আসলে OH দিবা ওই OH এর থেকে হাইড্রোজেনটা আরেকটা কার্বন এসে সরে যাবে। তাহলে প্রথমে দেখো এই কার্বনে আমি একটা হাইড্রোজেন দিছি আর এই কার্বনে কি দিছি OH দিছি। পানি সবসময় একই বিক্রিয়া করে, হাইড্রোজেন আর OH হিসেবে ভাঙে। হাইড্রোজেনটা আমি একজনের সাথে জোড়া লাগিয়ে দিব আর OH-টা আরেকজনের সাথে জোড়া লাগিয়ে দেব। এন্ড OH-টা যার সাথে জোড়া লাগিয়ে দিব ওই হাইড্রোজেনটা আমি আবার নিয়ে নিব এই কার্বনে। তাহলে দেখো ওই হাইড্রোজেনটা আবার এই কার্বনে আসছে পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে, তারপর কিন্তু এরকম হয়ে গেছে। এখন ওই হাইড্রোজেন এই পাশে আসার কারণে ওই যে অক্সিজেনের যে একটা হাত ফাঁকা হইলো এই জন্য কার্বনের সাথে সেখানে দ্বিবন্ধন হয়, মানে সেখানে CO মূলক হয়ে যায় যেটা হলো কার্বনিন মূলক। ঠিক আছে? তাহলে মনে রাখবা এখানে অ্যাসিটিলিন যেটা মানে এক কথায় অ্যালকাইন 1 যদি আমি বিক্রিয়া করাই তাহলে আমি অল টাইম কি পাবো অ্যালডিহাইড পাবো। বাট আমি যদি অ্যালকাইন 2 মানে কি তিন বন্ধনটা যদি প্রথম কার্বনে না থাকে ভিতরের কোনো কার্বনে থাকে তাহলে সেখানে আমি কিটোন পাবো, তাই না? তো ভিতরে কার্বনে থাকতেছে তার মানে কি ওটা ভিতরে থাকতেছে, এন্ড ও ভিতরে থাকা CO ভিতরে থাকা মানে কি সেটা কিটোন, তাই না? তাহলে মনে রাখবা কেবলমাত্র অ্যাসিডিনের সাথে বিক্রিয়া করালে সেটা আমি অ্যালডিহাইড বা ইথানল পাই। কিন্তু যদি অ্যাসিডিন বাদে অন্য যেই কি যেগুলা আছে মানে যাদের এক কথায় তিন বন্ধনটা ভিতরে থাকবে প্রথম কার্বনে থাকবে না, ঠিক আছে, ভিতরে থাকতে পারে, ভিতরে থাকবে 2 অ্যালকাইন 2 বা অ্যালকাইন 3, তো তাদের ক্ষেত্রে আমরা কিটোন পাবো। কিন্তু অ্যালকাইন 1 মেইনলি অ্যাসিডিন তাদের ক্ষেত্রে আমরা কি পাবো ইথানল বা অ্যালকোহল পাবো, এই অ্যালডিহাইড পাবো। এরপরে দেখবে অ্যাসিডিন এই বিক্রিয়া এটা দরকার নেই, এটা তো আমরা দেখালামই। এই বাকি যেগুলো আছে এগুলো কখনোই জীবনে আসে নাই কোনো পরীক্ষায়, এগুলা তোমার দরকারও নেই, কার্বক্সিলেজ এগুলো আসলে দরকার নেই। আচ্ছা এখানে একটা কথা আছে যে এই অ্যাসিড ক্লোরাইড থেকে এই যে রোজেনমান বিজারণ, তাহলে এটা একটু মনে রাখবা কারণ কয়েকটা নামধারী বিক্রিয়া কিন্তু আসে। একটু আগে তখন আমরা দেখালাম কি স্যান্ডম্যানের বিক্রিয়া, আর এখানে কি আছে রোজেনমানের বিক্রিয়া। ঠিক আছে, তাহলে রোজেনমান বিক্রিয়া এখানে কি হয় যে অ্যাসিড ক্লোরাইড তারা আমরা কি করি এই যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, তো হাইড্রোজেন যুক্ত করা মানে কি বিজারণ, তার মানে এটা বিজারণ, এই জন্য এটা কি বলে রোজেনমান বিজারণ। ঠিক আছে, তাহলে এটা হলো কি প্যালাডিয়াম আর কি বেরিয়াম সালফেট, প্রভাবটা একদম মুখস্থ রাখবা। তাহলে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেটের সাথে যদি আমি বিক্রিয়া করাই, ঠিক আছে, তাহলে এটা কি রোজেনমান বলে। তাহলে এখানে আমরা কি পাই মেইনলি অ্যালডিহাইড। তাহলে মনে রাখবা যে রোজেনমান বিজারণে আমরা কি পাই অ্যালডিহাইড পাই, মেইনলি প্রভাবকে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট। এটা একটা বিজারণ বিক্রিয়া, এই জন্য হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করা হয়, কারে বিক্রিয়া করা হয় অ্যাসিড ক্লোরাইডে। ঠিক আছে, তাহলে এরপরে এখানে লাস্টে এগুলা দরকার নাই। এবার আসো কার্বনিমূলক শনাক্তকরণ বিক্রিয়া। তো প্রথমে একটা আছে 2,4-DNPase, ঠিক আছে, 2,4-DNPase ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন, ঠিক আছে, ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। এই টেস্টটা যদি দেয় তার মানে তুমি শিওর থাকো এখানে কার্বনিমূলক আছে। এন্ড কার্বনিমূলক কোন দুইটা যৌগের আছে অ্যালডিহাইড আর কি অ্যাসিড, এই অ্যালডিহাইড আর কি কিটোন। তার মানে যদি এই টেস্টটা দেয় পজিটিভ হয় মানে রং চেঞ্জ করে, তার মানে তুমি শিওর থাকো হয় অ্যালডিহাইড আছে নয় কিটোন আছে। কিন্তু অ্যালডিহাইড আছে না কিটোন আছে কে আছে এটা তো পার্থক্য করতে গেলে তোমার পরে আরো দুইটা বিক্রিয়া করাইতে হবে, সেটা হলো টলেন বেকারক টেস্ট আর কি ফেলিং দ্রবণ টেস্ট। তাহলে প্রথমে কি 2,4-DNPase যদি পজিটিভ দেয় তাহলে সেখানে কার্বনিমূলক আছে, তার মানে কি অ্যালডিহাইড নয় কিটোন। এরপরে অ্যালডিহাইড না কিটোন এটা পার্থক্যকরণ করতে গেলে আমার কি করতে হবে টলেন বেকারক আর ফেলিং দ্রবণ টেস্ট করতে হবে। টলেন বেকারক আর ফেলিং দ্রবণ টেস্ট যদি পজিটিভ হয় তাহলে সেটা অ্যালডিহাইড, আর যদি নেগেটিভ হয় বিক্রিয়া দিতেছে না তাহলে সেটা কিটোন। তাহলে মনে রাখবা যে অ্যালডিহাইড, তাহলে এখানে এই যে দেখো এই যে 2,4-DNPase যে টেস্টটা এটা বড় টেস্ট, এটাও এই যে এখানে নরমালি এখানে দেখো এই যে যৌগটার বড় একটা নাম সংকেত দেখছো না 2,4 2 আর 4 নম্বরে কি নাইট্রো আছে তার মানে কি ডাইনাইট্রো, তাই না, 2,4 ডাইনাইট্রো। আর এই যৌগটা কি একটা ফিনাইল, তাই না, বেনজিন মূলক যেহেতু ফিনাইল, তো NH এর সাথে যুক্ত আছে একটা হাইড্রোজেন কম মানে কি ফিনাইল, তাহলে 2,4 ডাইনাইট্রো ফিনাইল। আর এটা হলো কি কত হাইড্রাজিন, ঠিক আছে, হাইড্রাজিন NH2 এটা হলো মেনলি কি হাইড্রাজিন, NH2 মানে কি হাইড্রাজিন। তাহলে এই জিনিসটার সাথে কি হবে কত, এই যে তুমি যে অ্যালডিহাইড বা কিটোনে বিক্রিয়া করবা ওর তো আসলে CO মূলকটা আছে, তাই না, এই যে CH3 মনে করো CO CH3, তাহলে ওই COটা ওই O আর এই যে হাইড্রোজেনের দুইটা হাইড্রোজেন মিলে পানি তৈরি করে ফেলবে, আর নাইট্রোজেনের সাথে ওই দুইটা কার্বন জোড়া লাগবে। ঠিক আছে, মানে বিক্রিয়া কিন্তু একই, জাস্ট জোড়া লাগাই দিবা, বাকি আগে পিছে সব কিন্তু একই, একটা পানি তৈরি হবে। তাহলে এটা হলো হলুদ কমলা বর্ণের, ঠিক আছে, তৈরি হয়। তাহলে মনে করো এই টেস্টটা পজিটিভ দিল হলুদ কমলা বর্ণ তৈরি করলো, তার মানে আমি শিওর হয় অ্যালডিহাইড আছে নয় কিটোন আছে। এখন কি আছে এটা শিওর হওয়ার জন্য আমার কি করা লাগবে আবার টলেন বেকারক টেস্ট দেওয়া লাগবে। এন্ড টলেন বেকারক এই সংকেতটা একটু মনে রাখবা। তাহলে টলেন বেকারক টেস্ট যদি পজিটিভ দেয় তার মানে কি মনে রাখবা যে অ্যালডিহাইড, আর যদি নেগেটিভ দেয় তার মানে কি কিটোন।
এখানে আসলে কি হয় মনে রাখবা যে অ্যালডিহাইড যেটা আছে, অ্যালডিহাইড, এই অ্যালডিহাইড কিন্তু আসলে মৃদু বিজারক। অ্যালডিহাইড কি? মৃদু বিজারক। আর এই যে টলেন বিকারক বা ফেলিং দ্রবণ এরা আবার মৃদু জারক, মৃদু জারক। এই জন্য এই মৃদু জারক যারা আছে টলেন বিকারক আর ফেলিং দ্রবণ, এই মৃদু জারক গুলা কি করতে পারে? অ্যালডিহাইডকে জারিত করতে পারে, যেহেতু দুজনেই মৃদু, ঠিক আছে না? তাহলে এরা তখন কি করতে পারে? এই যে ফেলিং দ্রবণ আর কি টলেন বিকারক, তো এরা যেহেতু মৃদু জারক এই জন্য এরা মৃদু বিজারককে কি করতে পারে? জারিত করতে পারে ইজিলি, এই জন্য বিক্রিয়া দেয়। কিন্তু অ্যালডিহাইডকে এরা পারে না, ঠিক আছে? তো অ্যালডিহাইড হলো সবল, এই জন্য আসলে অ্যালডিহাইডে পারে না। তাহলে এখানে এই যে বিক্রিয়াটা লম্বা একটা বিক্রিয়া আছে, এটা হয়তো তোমাদের মনে রাখতে একটু অসুবিধা হবে। তাহলে এখানে একটু প্রথম কথা এই যে একটু লাইন আছে 1-2 লাইন, এই লাইনগুলো তোমার একটু লেখা লাগবে যে টলেন বেকারের 2 থেকে 3 ml একটা পরীক্ষা নলা নিয়ে 5 থেকে 6 ফোঁটা কি ওই মিশ্রণটা আমরা দিলাম, এরপর 2 থেকে 3 মিনিট কি করলাম, এরপরে চকচকে সিলভার দর্পণ সৃষ্টি হবে, ঠিক আছে? এই একটা দুইটা লাইন একটু যখন সিকিউ আসে, এটা কিন্তু সিকিউ আসে, তখন তোমার ওইভাবে একটু লেখা লাগে, ঠিক আছে? আর মেডিকেলে আসলে তো ওইভাবে আসলে। তাহলে এখানে মেনলি বিক্রিয়াটা হয় কিসে? দেখো এই যে টলেন বেকারকে লম্বা একটা সঙ্গীত মনে রাখছো, এই টলেন বিক্রিয়ার সাথে কি এই যে একটা অ্যালডিহাইড দিছো, তাই না? একটা অ্যালডিহাইড দিছো, যদি কিটোনের সাথে বিক্রিয়া দাও ডান পাশে লিখে বা যে কোনো বিক্রিয়া হয় না। তাহলে এখানে আসলে কি হয়? এই যে একটা বড় যৌগ, এটাতে একটা কি জটিল যৌগ, কারণ থার্ড ব্র্যাকেট আছে। তাহলে এই যৌগটার 3টা ভাগে ভাগ করবা। একটা দেখো সিলভার আছে, একটা আছে অ্যামোনিয়া, আর একটা আছে ওইস। তাহলে এই ওইসটা দেখো ডান পাশে পানি তৈরি করে ফেলছে, ঠিক আছে? আর এই সিলভারটা সিঙ্গেল সিলভার তৈরি করছে। বাকি থাকলো কি অ্যামোনিয়া। অ্যামোনিয়া কয়টা আছে? 2টা, ঠিক আছে? তো 2টার মধ্যে একটা অ্যামোনিয়া সিঙ্গেল হিসেবে চলে যাবে, আর আরেকটা যে অ্যামোনিয়া থাকলো, এখন তার আগে মনে রাখো এই যে টলেন বিকারক এই আসলে কি? এই আসলে মৃদু জারক। তাহলে কি করবে? অ্যালডিহাইডকে জারিত করবে, আর অ্যালডিহাইড জারিত করে কি তৈরি করে? অ্যাসিড। একটু আগে পড়াইলাম অ্যালকোহল জারিত করলে কি? অ্যালডিহাইড। অ্যালডিহাইড জারিত করলে অ্যাসিড। তাহলে এই কি করবে? অ্যাসিড তৈরি করবে। তো এখানে আমি কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড নিছি? এইচ মানে কি? এক কার্বন বিশিষ্ট। তাহলে এক কার্বন বিশিষ্ট আমার অ্যাসিড তৈরি করবে, তার মানে কি HCOOH। তাহলে সে জারিত হয়ে কিন্তু অ্যাসিডটা তৈরি করবে, কিন্তু সে দেখো ওই যে একটা অ্যামোনিয়া যে বাকি থাকলো, তাই না? একটা ক্ষারীয়মূলক তো অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়াটা কি করবে? এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এখানে NH4 যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? মানে লবণ তৈরি করবে, একটা অ্যামোনিয়াম মিথানয়েড। বুঝছো? তাহলে প্রথম কথা, প্রথম যেহেতু এটা একটা অ্যালডিহাইড, এটা জারিত করে একটা অ্যাসিড বানাবা, কিন্তু অ্যাসিড যেহেতু এখানে একটা ক্ষারীয়মূলক আছে, সে তো চুপ থাকবে না, সে ওর সাথে প্রশমন টাইপের বিক্রিয়া আসলে করে ফেলবে, ঠিক আছে? তাহলে সে ওর সাথে কি করবে? ওই NH3 এর সাথে বিক্রিয়া করে এই দেখো অ্যামোনিয়াম মিথানয়েড তৈরি করে ফেলছে। আর বাকি আরেকটা অ্যামোনিয়া সিঙ্গেল হিসেবে চলে যাবে, এই পাশে সিলভার থাকলে সেও সিঙ্গেল হিসেবে চলে যাবে, এই পাশে ওই হলো সে হলো পানি হিসেবে চলে যাবে। তার মানে বিক্রিয়াটা সহজ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এর নিচের বিক্রিয়াটাও ওইরকম, ঠিক আছে? তাহলে এখানে কি ফিলিং দ্রবণ, তাহলে ফিলিং দ্রবণের সঙ্গে কি এই যে দেখো কপার হাইড্রোক্সাইড আর কি কত সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা মিলেই কিন্তু ফিলিং দ্রবণ। তাহলে এর সাথে যখন বিক্রিয়া করবে একই কথা, এ যেহেতু মৃদু জারক আর কি করবে? জারিত করবে, অ্যালে জারিত অ্যাসিড তৈরি করবে, তার মানে কি CH3COOH, তাই না? এখানে যেহেতু 2 কার্বন নিছি আমি, ইথানল নিছি, তার মানে কি ইথানিক অ্যাসিড তৈরি হবে। তো ইথানিক অ্যাসিড আবার দেখো ওই যে এখানে দেখো NaOH আছে, মানে একটা ক্ষার আছে, তাহলে সেও তো যুক্ত থাকবে না, প্রশমন বিক্রিয়া করবে। তাহলে এই যে COOH এর হাইড্রোজেনটা কি হবে? সোডিয়াম দ্বারা রিপ্লেস হয়ে এই যে লবণ তৈরি করে ফেলে, সোডিয়াম ইথানয়েড, ঠিক আছে? আর বাকিগুলা কি? এই যে OH থাকলো, ওই পাশে যা কি পানি তৈরি করবে, আর এই পাশে কপার হাইড্রোক্সাইডটা কপার অক্সাইড তৈরি করবে, শেষ, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়া এটা মাস্ট। মনে করো জৈব রেশন থেকে যদি কোনো সিকিউ আসে, এটা কিন্তু অনেক বেশি আসে, অনেকবার দেখবা অনেক জায়গাতে এটা আসছে, ঠিক আছে? প্রথম 3-4টা টপিক থাকলে এটা একটা যে অ্যালডিহাইড আর কিটোন, এই দুইটা শনাক্ত করার টেস্ট। এখন একটা অ্যাসিড আবার এখানে এসে ঝামেলা করে, সেটা হলো কি? এই যে ফর্মিক অ্যাসিড HCOOH, কারণ এরা তুমি যদি সাজাও দেখবা HCOOH। এখানে একটা জিনিস মনে রাখো, এই যে এখানে আমি লিখলাম সিও কিন্তু এখানেও আছে, বাট এই সিওটা কিন্তু কার্বনিল মূলক না। তাহলে অ্যাসিডের সিওটা কিন্তু কার্বনিল মূলক না, কারণ কার্বনিল মূলক হইতে গেলে তার দুই পাশে হয় হাইড্রোজেন নয় আর থাকা লাগবে, ঠিক আছে? কিন্তু এখানে আছে OH, এই জন্য এটা কিন্তু কার্বনিল মূলক না অ্যাসিডের, এটা মনে রেখো। শুধুমাত্র এই অ্যালডিহাইড আর কিটোনে আছে। তাহলে এখানে দেখো এই ফর্মিক অ্যাসিডে যে আমি লিখছি, এর দেখো এই পাশটা একটু তাকাও, দেখো এই CH এর মতো, তাই না? তাহলে এটা একটা অ্যালডিহাইডের মতো না? এই জন্য ফর্মিক অ্যাসিডও কিন্তু আসলে কি মৃদু বিজারক হিসেবে কাজ করে অ্যালডিহাইডের মতো। তাহলে সে যেহেতু মৃদু বিজারক হিসেবে কাজ করে, তার মানে সেও কি করবে কত? সেও ওই টলিন বিকারক আর ফিলিং দ্রবণ টেস্ট কিন্তু দেয়। তার মানে কি? এই ফর্মিক অ্যাসিডও কি করে? ফর্মিক অ্যাসিড বা মিথানিক অ্যাসিড সে ফিলিং দ্রবণ আর টলেন বিকারক এই দুইটা টেস্ট কিন্তু সে দিবে। কারণ কিসের জন্য দিতেছে? কারণ সে মৃদু বিজারক, তাই দিতেছে। ওরা যেহেতু মৃদু জারক, এই জন্য ওরা জারিত করতে পারে, ঠিক আছে? কিন্তু এই কিন্তু 2,4-DNPH টেস্ট দিবে না, কারণ এর মধ্যে কোনো অ্যালডিহাইড মূলক কিন্তু নাই। এটা বোঝা যাইতেছে, বাট বাস্তবে তো এটা অ্যালডিহাইড মূলক না। অ্যাসিডের মূলক কি অ্যালডিহাইড? না।
তাহলে অ্যালডিহাইড মানে এখানে তো আর সিও মূলক না, সরি এটা তো আসলে সিও মূলক না, মানে কার্বনিল মূলক কি এটা না। তাহলে 2,4-DNPs কেবল তারাই দিবে যাদের কার্বনিল মূলক থাকে। যদি অ্যালডিহাইড আর কিটোন বাদে আর কারো কার্বনিল মূলক নাই, অ্যাসিডেরও নাই, সিও বুঝে দিতেছে বাট এটা কার্বনিল না, তাহলে এ হলো 2,4-DNPs দিবে না। বাট বাস্তবে সে যেহেতু কি মৃদু বিজারক, এই জন্য সে কি করে ফিলিং দ্রবণ আর ওই টলারেন্ট বিকারক এই দুইটা টেস্ট দেয়। তাহলে মনে রাখবা যদি এমসিকিউ আসে যে নিচের কোনটা টলারেন্ট বিকারক বা ফিলিং দ্রবণ টেস্ট দেয় না বা দেয়, তাহলে ফর্মিক অ্যাসিডও দেয়, অ্যাসিডের মধ্যে একমাত্র এই দেয়, অন্য কোনো অ্যাসিড দিবে না, এটাও একটু মাথায় রাখো। তাহলে মোটামুটি অনেক ইম্পর্টেন্ট এই টপিকটা ছিল এটা। এরপর এখানে দেখবা যে অ্যাসিড, এরপরে যে টপিক এটা বাকি থাকলো কি কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার আর অ্যামাইড। তো অ্যাসিড তো জানে কি COOH, এটা হলো কি অ্যাসিডীয় মূলক। তাইলে এই কার্বক্সিলিক অ্যাসিড যেটা, এটা কিন্তু অবশ্যই কার্বনিল মূলক না, এটা মনে রাখবে। এখন অ্যাসিডে কয়টা জাতক আছে এটা আমরা আগেই বলেছি। অ্যাসিডের জাতক আসলে কি অ্যাসিড ক্লোরাইড, তাই না, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাস্টার, এরা কিন্তু কি অ্যাসিডের জাতক, মানে কি অ্যাসিডের সাথে একটা বিক্রিয়া করে আমরা এগুলা পাইবে। দেখো যে এই অ্যাসিড থেকে কি অ্যাসিড অ্যালকোহলের বিক্রিয়া করে আমরা অ্যাস্টার পাই, এটা একদম মুখস্থ। অ্যালকোহল আর অ্যাসিডের বিক্রিয়া অ্যাস্টার পাই। তেমনি জৈব অ্যাসিডের সাথে যদি অ্যামোনিয়া বিক্রিয়া করে তাহলে অ্যাসিড অ্যামাইড পাই, সেটাও একটা অ্যাসিডের জাতক। আর যদি এখানে যে কোনো একটা ক্লোরিন আছে এমন একটা যৌগের বিক্রিয়া করে তাহলে অ্যাসিড ক্লোরাইড পাই। আর আরেকটা আছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, RCO, আর এই পাশে একটা ও। ঠিক আছে, যেহেতু ও এর কি যোজনী 2 এজন্য ওর দুইটা এখানে আসে, আর RCO এর যোজনী 1 এজন্য এখানে যায়। ঠিক আছে, মানে কি ওর দুই পাশে দুইটা RCO, ঠিক আছে, ওর দুই পাশে দুইটা RCO, এটা হলো অ্যাসিড অ্যানহাইড্রাইড। তাহলে এরা সবগুলাই এখানে কিছু মুখস্থ পড়া আছে যে ভিনেগারে কি 69% অ্যাসিটিক অ্যাসিড, তাই না। তারপরে এখানে কি বলছে এই যে কাঠের, এটা হলো কি পাইরোলিগনিয়াস অ্যাসিড, একটু মুখস্থ পড়া, এগুলো একটু মুখস্থ পড়া, মেডিকেলে তো আসলে মুখস্থ জিনিসগুলো দিয়ে দেয়। আর এখানে আরেকটা কি বলছে, আরো দুই একটা একটু ছিল এখানে হয়তো, এই যে টক গন্ধযুক্ত মাখন বা বাটারে কি থাকে বিউটানোয়িক অ্যাসিড। তারপর এই যে প্রাণীজ চর্বি উদ্ভিদের তৈলে কি থাকে স্টিয়ারিক অ্যাসিড, পাম অয়েলে হেক্সাডেকানোয়িক অ্যাসিড, পিঁপড়ার গ্ল্যান্ডে কি থাকে ফর্মিক অ্যাসিড, ভিমরুলে গ্ল্যান্ডে। ঠিক আছে, তাহলে এই কয়েকটা একটু মুখস্থ করা পড়বা, কারণ মেডিকেলে আসলে এগুলো একটু বেশি দেয়া দেয়। এরপরে দেখো ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিড, তো ফ্যাটি অ্যাসিড আবার দুই ধরনের আছে, একটা আছে কি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর একটা কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানে কি এই যে নরমাল, মানে RCOOH, নরমাল যে তুমি অ্যাসিড পড়ছো ওইটার মানবে। ঠিক আছে, মানে আর থাকবে এক কথায় অ্যালকাইল মূলক থাকবে, মানে হাইড্রোজেনটা কার্বনের থেকে দ্বিগুণের থেকে এক বেশি, এই সূত্র মানবে। আর অসম্পৃক্ত মানে ওই সূত্র এখানে মানবে না। ঠিক আছে, দ্বিগুণের থেকে কখনো এক বেশি হবে না, কম বেশি হবে। তাহলে প্রোপানোয়িক অ্যাসিড মানে কি, এই যে এখানে দেখো তার মানে কি C2H5COOH, যেহেতু অ্যাসিডের কার্যকরী মূলকের মধ্যে একটা কার্বন থাকতেছে, ফলে অ্যালকাইল মূলক যেটা সেটার মধ্যে কিন্তু একটা কার্বন কম থাকবে টোটাল হিসাব করে। স্টিয়ারিক অ্যাসিড দেখো C7H35COOH, আর পামিটিক অ্যাসিড মানে প আছে মনে রাখবে যে 15, তার মানে কত C15H30, 15 যদি থাকে তাহলে এটা কত 31 হবে, দ্বিগুণের থেকে এক বেশি COOH। তাহলে এই তিনটা অ্যাসিড এরা হলো সম্পৃক্ত অ্যাসিড, এরা হলো নরমাল এই সূত্র মানবে। ঠিক আছে, কার্বন যা হবে হাইড্রোজেন তার দ্বিগুণের থেকে এক বেশি, লাস্টে COOH হবে। কিন্তু এরা হলো অসম্পৃক্ত অ্যাসিড, তো এরা আসলে ওই সূত্রটা মানবে না। তো এটা একটা অ্যাক্রিলিক অ্যাসিড CH2CH3OH, এটা হলো অ্যাক্রিলিক। ঠিক আছে, অ্যাক্রিলিক মানে এখানে মনে রাখবা কার্বন আসলে তিনটা থাকে। এরপরে দেখো অলিক অ্যাসিড C17, হাইড্রোজেন কিন্তু 33, তাহলে একটু আগে দেখলাম C17 হাইড্রোজেন যদি 35 থাকে তাহলে সেটা স্টিয়ারিক অ্যাসিড হইতো, কিন্তু হাইড্রোজেন যদি আরো কি দুই কম থাকে তাহলে মনে রাখবা অলিক অ্যাসিড। ঠিক আছে, অলিক অ্যাসিড। আরেকটা আছে লিনোলিক অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। তাহলে এখানে দেখবা যে C17H30, এটাতে আবার কয়টা 17-র পর এটাতে আরো দুইটা কমছে। ঠিক আছে, তারপর COOH, এটা হলো কি লিনোলিক অ্যাসিড। তাহলে এগুলা একটু কি করবা, এটা মনে রাখবা, অলিক মানে কি নরমাল 17-র পর 35 থাকার কথা বাট দুইটা কমে গেছে, আর লিনোলিক অ্যাসিড কি আরো দুইটা কমে গেছে 31 হয়েছে। ঠিক আছে, এরপরে অ্যাসিড ওই একই কথা, ওই তিনটার মধ্যে অ্যালকোহলকে আমি জারিত করলে অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইড জারিত করলে আবার অ্যাসিড পাবো। তো জারণ করার জন্য আমার জারক নিতে হবে, জারক আছে কে পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফিক অ্যাসিড। তাহলে এই বিক্রিয়া আবার এখানে হইতেছে। আর এখানে হলো এখানে কি অ্যালকাইল সায়ানাইডের আদ্র বিশ্লেষণ, এটা অন্য জায়গাতে দেখবার নাই, এটা একটু ইউনিক। তাহলে যে কোনো সায়ানাইড আছে এটা যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে সে আমরা অ্যাসিড পাই, এই লাইনটা একটু মনে রাখবা যে সায়ানাইড কিন্তু অন্য, এই সায়ানাইড শুরু হয়েছে আর কোথায় কত ওই যে অ্যামিন যে আমরা পড়লাম, তাই না। সায়ানাইডের যদি আমরা বিজারিত করি তাহলে আমরা কি পাই 1 ডিগ্রি অ্যামিন, আর যদি আইসোসায়ানাইড করি তাহলে কি 2 ডিগ্রি অ্যামিন। তাহলে এখানে সায়ানাইড আছে,
এটা যদি আমরা পরে কিন্তু আমরা বিজারিত করছি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড তীব্র বিজারকের উপস্থিতিতে, কিন্তু এর আমরা কি করতেছি আর্দ্র বিশ্লেষণ করতেছি অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে দুইটা একটু আলাদা একটু মনে রাখবা। তাহলে অ্যাসিড মোটামুটি এটা এখানে শেষ। অ্যাসিড শনাক্তকরণ করা কি দিয়ে? লিটমাস পেপার দিয়ে অথবা কি এই সোডিয়াম বাইকার্বনেট যে আছে এটা দিয়ে শনাক্তকরণ করবা। তো এখান থেকে কখনো ওইটা কোনো সিকিউ টপিক না, ওইভাবে এটা দিবে না। এই যে লিটমাস পেপার এটা এটা, আর এই যে ফর্মিক অ্যাসিড দেখো সে কিন্তু কি করতেছে বিক্রিয়া করতেছে। ফর্মিক অ্যাসিড কিন্তু সে কি একটা মৃদু বিজারক, ঠিক আছে। এই যে এই জন্য সে কি ফিলিং জবন আর টলেনবেগর টেস্ট কিন্তু দিতেছে, কিন্তু ডিএনপিএস কিন্তু টেস্ট দিবে না, কারণ সেখানে কি কার্বনের মূলক নাই। এখন অ্যাসিড কে বেশি সক্রিয় মনে রাখবা অ্যাসিডের মধ্যে, আর ওই যে এক কথায় আর যত বেশি থাকবে সে তত কম সক্রিয় হবে, ঠিক আছে। আর যত বেশি থাকবে তত কম সক্রিয় হবে, আর যত কম থাকবে তত বেশি সক্রিয়। তাহলে আর বেশি মানে কি কত কম সক্রিয়। আর ক্লোরিন যদি বেশি থাকে, এক কথায় হ্যালোজেন যদি কই বেশি থাকে তাহলে কি বেশি সক্রিয় হয়, ঠিক আছে। তাহলে নিচে দেখবা। আর অ্যাসিড সক্রিয় মানে কি কত, তার হাইড্রোজেন আয়ন কি বেশি মানে কি তার কে এ যেটা আছে অ্যাসিডের বিয়োজন দ্রব্য সেটা বেশি, তাই না। অ্যাসিড যত বেশি সক্রিয় বা অ্যাসিড যত শক্তিশালী, অ্যাসিড যত শক্তিশালী, দুর্বল বা শক্তিশালী বলবে, তাহলে আর যত বেশি থাকবে তত কম শক্তিশালী হয়ে যাবে, আর যত কম থাকবে তত ভালো। আর ক্লোরিন যত বেশি থাকবে তত ভালো, ঠিক আছে না। আর কম থাকা ভালো, ক্লোরিন বেশি থাকা ভালো। আর এরা ভালো মানে কি সে শত শক্তিশালী অ্যাসিড। শক্তিশালী অ্যাসিড কেমনে বুঝবা, হাইড্রোজেন আয়ন বেশি দিবে। আবার কেমনে বুঝবা, কে এ যেটা আছে এর মান বেশি হবে। আবার কেমনে বুঝবা, পিকে এর মান কম হবে, কারণ কে বেশি মানে পিকে এর মান কম, ঠিক আছে। এগুলা কিন্তু আংশিক অন্য অধ্যায়ও আছে। প্রথম পত্রে আমরা এই যে এখানে দেখো অ্যাসিটিক অ্যাসিড আর ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, তাহলে ক্লোরো আছে মানে কি সে বেশি শক্তিশালী। তারপর অ্যাস্টার আসো, অ্যাস্টার কি কত, অ্যাস্টার হলো কি অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়া, একটু মনে রাখলে হয়েছে অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়া আমরা অ্যাস্টার পাই। তারপর অ্যাসিটিক অ্যাসিড ক্লোরো অ্যাসিড এর কোনটা শক্তিশালী এটা দেখলাম, এই যে অ্যাস্টার, এই যে অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়ায়। আচ্ছা এখানে পাকা কলায় কি থাকে, পেন্টাইল অ্যাসিটেট এস্টার, পাকা কমলায় থাকে অক্টাইল অ্যাসিটেট এস্টার, পাকা আনারসে থাকে বিউটাইল বিউটারেট এস্টার, জেসমিন ফুলে থেকে বেনজাইল অ্যাসিটেট এস্টার। এই চারটা মেডিকেল বা ডেন্টালের জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলার সংকেতগুলো ওইরকম করে লাগে না, কিন্তু সংকেত এগুলো মনে রাখা যায়। কিন্তু তুমি কি মনে রাখবা, পাকা কলায় হলো কি কত পেন্টাইল অ্যাসিটেট এস্টার, ঠিক আছে পেন্টাইল। তারপর পাকা কমলায় কি অক্টাইল মানে কি হচ্ছে 8, তাহলে কার্বনে দেখো যে লাস্টে 8। তাহলে এখানে অ্যাস্টারের সংকেত কিন্তু কি কত আর সি ডাবল ও আর, তাই না, আর সি ডাবল ও আর। এই যে লাস্টের যে আরটা এটা কিন্তু আসলে অ্যালকোহল থেকে আসে, তাই না। আর শুরুতে কি থাকলো আর সি ডাবল ও, এটা কিন্তু আসলে অ্যাসিডের, ঠিক আছে। লাস্টেরটা কি অ্যালকোহলের আর প্রথমটা কি অ্যাসিডের। তো পেন্টাইল অ্যাসিডেট এস্টার যখন বলবে পেন্টাইল অ্যাসিটেট এস্টার, তাহলে এই যে পেন্টাইল যেটা আছে এটা মনে রাখবা ওই অ্যালকোহলের মানে লাস্টেরটা। তাহলে পেন্টাইল মানে কার্বন 5টা, তাহলে 5 কার্বনটা অ্যালকাইল কি হবে কত C5 কি H11, তাহলে C5H11 হলো লাস্টের যে 8টা আছে সেখানে বসাবা। আর শুরুতে তাহলে কি থাকলো আর সি ডাবল ও, তাই না। তো আর সি ডাবল ও এটাতে তাহলে কি হবে, পেন্টাইল তুমি লাস্টে বসাই দিলা, পেন্টাইলের পর কি আছে অ্যাসিটেট না, অ্যাসিটেট মানে কি কার্বন 2টা, তাহলে আগে তোমার টোটাল কার্বন 2টা বসাইতে হবে। তাহলে সি ডাবল ওর মধ্যে তো কার্বন একটা আছেই, তাহলে শুরুর 8টা কিন্তু এক কার্বনের হবে, ঠিক আছে, মানে কি CH3। তাহলে বাকি সবগুলো দেখো অ্যাসিটেট বলছে, তার মানে কি CH3 সি ডাবল ওই হবে। আর লাস্টের 8টা অক্টাইল বললে কি 8, বিউটাইল বললে কি 4, এরকম। বেনজাইন বললে কি C6H5 এমনি। যদি এগুলো সংকেত লাগে না তোমরা একটু বাংলা গালা শুধু পড়ো, কিন্তু সংকেতগুলো এমনি আসলে মনে রাখা যায়, বুঝা বুঝা। আচ্ছা এরপরে অ্যাসিড অ্যামাইড, এটাও তুলনামূলক লেস ইম্পর্টেন্ট। অ্যাসিড অ্যামাইড থেকে এখানে অনেক কিছু আছে, কিন্তু এটাতে খুব একটা সময় দেওয়ার দরকার নেই। অ্যাসিড অ্যামাইডে এবার দেখো এখানে বেশ কিছু, এখানে যেগুলা যেগুলা দাগানি আছে এখানে এগুলা পড়বা, ঠিক আছে। এগুলা হলো মুখস্থ, আমরা মেইন পড়াগুলো আসলে শেষ করছি, লাস্টে আরেকটু ইম্পর্টেন্ট কিছু আছে। এই যে মিডিল আয়ার জৈব রসায়নে কার্যকরী মূলক, এগুলা তো আমরা গুণগত রসায়নে পড়ছি। এখানে এই যে একটা ছক আছে, এই ছকটা, এই যে এই ছকগুলো আছে এই ছকগুলো থেকে এখান থেকে কিছু পড়া লাগবে না, এই ছকগুলো থেকে কয়েকটা এমসিকিউ আছে অনুশীলনী, তুমি অনুশীলনী ওই এমসিকিউ গুলো করে পড়বা, ঠিক আছে। এখান থেকে এই ছকগুলো থেকে পড়া লাগবে না, কত ফ্রিকোয়েন্সি কত না কত এগুলো এখান থেকে দরকার নেই। অনুশীলনীতে দেখবা 4 থেকে 5টা এমসিকিউ আছে, ওগুলা পড়লেই না।
এবার দেখো গ্লিসারিন আর ফেনল, তাহলে গ্লিসারিন একটা অ্যালকোহল তাই না, ট্রাইহাইড্রিক অ্যালকোহল আমরা দেখছি, CH2OH CH2OH CH2OH, আর ফেনল তো ফেনলই একটা অ্যাসিডিক ধর্ম তাই না। তাহলে এখানে গ্লিসারিন, এখানে দেখো কিছু কিছু দাগানি আছে, এই যে দেখো গ্লিসারিনের প্রস্তুতি এখানে কয়েক পদ্ধতিতে প্রস্তুতি করা যায়। তার আগে এটার আরেকটা নাম প্রোপেন 1 2 3 ট্রায়ল, তাই তো আসলে হইতেছে তাই না, CH2OH CH2OH CH2OH, তিনটা কার্বন এক মোড়া দিবা, তিনটা কার্বন নিজেদের মধ্যে একটা করে বন্ধন দিবা, আর তিনটা কার্বন একটা করে OH দিবা, বাকি হাত হাইড্রোজেন দ্বারা পূরণ করবা, তাহলে দেখবা কি হয়ে গেল প্রোপেন 1 2 3 ট্রাইঅল, ডাইহাইড্রিক অ্যালকোহল, এটা একটা। তাহলে এইখানে কিছু এখন মুখস্থ করা আছে, এই যে গ্লিসারিন কেমনে আমরা পাই, তাহলে গ্লিসারিন পাই প্রথম কথা তেল বা চর্বির আদ্র বিশ্লেষণ করলে। তেল বা চর্বির আদ্র বিশ্লেষণ যদি আমরা করি, তেল বা চর্বি একটা অ্যাস্টার, অ্যাস্টারের আদ্র বিশ্লেষণ করা মানে অ্যাস্টারে ভাঙা, অ্যাস্টার আমরা কেমনে পাইছি, ফের অ্যালকোহল আর অ্যাসিডের বিক্রিয়ায় তো পাইছি। তাহলে এই অ্যাস্টারে যদি আমরা আবার আদ্র বিশ্লেষণ করে ভাঙি তাহলে কি পাবো, ওই অ্যালকোহল আর কি অ্যাসিডই পাবো। তাহলে এখানে যে অ্যালকোহলটা আমরা পাইছি সেটা হবে কি গ্লিসারল, ঠিক আছে, কারণ গ্লিসারিন তো একটা অ্যালকোহল, এখানে এই অ্যালকোহলটা পাবো। আর অ্যাসিড যেটা পাইছি সেটা হলো কি ফ্যাটি অ্যাসিড, কারণ তেল আর চর্বি আসলে কি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, ওইটাই তো আসলে তৈরি হয় তাই না। ট্রাইগ্লিসাইড আমরা জানি না, ট্রাইগ্লিসাইড মানে কি, গ্লিসারিনের তিনটা যে ওইস আছে, তিনটা ওইসে তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে তো ট্রাইগ্লিসাইড তৈরি করে। তো তেল আর চর্বি তো আসলে ওইটাই, তো এটা ভাঙলে তো অবশ্যই গ্লিসারিনই পাবো তাই না, যেহেতু ট্রাইগ্লিসারাইড। তারপর যে প্রোপিন থেকে আমরা পাই, প্রোপিন থেকে পাই এটা মনে রাখো, এই লম্বা লম্বা বিক্রিয়া এগুলা এগুলা এগুলার দরকার নাই। এবার ইম্পর্টেন্ট একটা আছে, এটা হলো গ্লিসারিনের শনাক্তকরণ বিক্রিয়া, ঠিক আছে, একটা হলো প্রতিস্থাপন, যে গ্লিসারিনকে সোডিয়াম দ্বারা প্রতিস্থাপন করা যায়, শুধুমাত্র মনে রাখবে এক নাম্বার কার্বনের যে এইচটা আছে, এক নাম্বার ওইস এর যে এইচটা আর লাস্টের ওইস এর যে এইচটা, কিন্তু মাঝখানেরটা আসলে রিপ্লেস করা যায় না। তাহলে প্রথমটাতে হাইড্রোজেন সরাসরি সোডিয়াম বসবে, লাস্টেরটাতে বসবে, কিন্তু মাঝখানেরটা বসবে না, একদম এটা মনে রাখো। আর আরেকটা হলো অপসারণ বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া আমরা কি অপসারণ করতেছি, পানি অপসারণ করতেছি। তাহলে পানি অপসারণ যদি করতেছি, তাহলে পানি অপসারণ করার আমরা কি বলি, নিরোধন বলি, নিরোধন বিক্রিয়া। তাহলে নিরোধন বিক্রিয়া করার জন্য আমার একটা নিরোধক নিতে হবে। তাহলে এখানে কি নিরোধক আছে, পটাশিয়াম হাইড্রোজেন সালফেট, তাহলে পটাশিয়াম হাইড্রোজেন সালফেট, ঠিক আছে, এটারই মনে রাখবো। আরো নিরোধক কি আছে কত, ওই যে গাঢ় সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক। তাহলে সে মেইনলি পানি সরাবে, সে কয়টা পানি সরাবে, দুইটা পানি সরাবে। তাহলে এই যে গ্লিসারিনে মনে রাখবা, এক নাম্বার কার্বন থেকে ওইচ সরবে, দুই নাম্বার কার্বন থেকে ওইচ সরবে, আর তিন নাম্বার কার্বন থেকে এই দুইটা হাইড্রোজেন সরবে। তাহলে দুইটা ওইচ দুইটা হাইড্রোজেন মিলে কি দুইটা পানি হয়ে গেল। বাকি থাকলো কি কত, এখানে কি CH2 বাকি থাকলো, এখানে CH বাকি থাকলো, আর এখানে C এর সাথে একটা এইচও বাকি থাকলো, তার মানে কি CH2 CH CHO। তাহলে এটা হলো একরোল। তাহলে কোনো মুখস্থ করা লাগবে না, তুমি শুধু গ্লিসারিনের সঙ্গেটা মনে রাখবা, প্রথম দুইটা কার্বন থেকে ওইচ সরাবা, আর লাস্টের কার্বন থেকে ওইচ না সরায় দুইটা হাইড্রোজেন সরাবা, বাকি জিনিসগুলো জোড়া লাগবে। পাশাপাশি দুইটা জিনিস সরাইছো মানে তাদের মধ্যে এখন একটা বন্ধন করে দাও, যেহেতু অপসারণ বিক্রিয়ার নতুন বন্ধন তৈরি হবে এটা। তারপর আসলে ফেনল, তাহলে ফেনল মানে কি কার্বলিক অ্যাসিড। তো এখানে তারপর এখানে দেখো ফেনল কি কি হিসেবে ইউজ করা হয়, জীবাণুনাশক, পচন রোধ, এগুলা ডিসইনফেক্টেন্ট ও অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা হয়, এটা তো জানো। এরপর আমরা মনে আছে ফেনলে যদি আমরা নাইট্রেশন করি গাঢ় সালফিউরিক অ্যাসিড গাঢ় নাইট্রিক অ্যাসিড দিয়ে, আমরা একটা অ্যাসিড পাইছিলাম পিক্রিক অ্যাসিড। তো পিক্রিক অ্যাসিড কিন্তু এই যে পুরা যে মলম টলম আছে বার্নার, সেটাতে আমরা ইউজ করি। তাহলে ফেনলের যদি নাইট্রেশন করি তাহলে কিন্তু 2,4,6 টাইনাইট্রোফেনল পিক্রিক অ্যাসিড পাই, আর টুলুইনের নাইট্রেশন করলে কিন্তু 2,4,6 টাইনাইট্রো টুলুইন মানে TNT পাই। তাহলে TNT পাই টুলুইন থেকে, আর পিক্রিক অ্যাসিড পাই ফেনল থেকে, এটা মনে রাখো। এমসিকিউ আসতে পারে নিচের কোনটার নাইট্রেশন করলে আমরা পিক্রিক অ্যাসিড পাই, বা এই যে পোড়া ঘায়ের যে মলমের যে উপাদান সেটা পাই, মনে রাখবা ফেনল। তারপর এখানে আরেকটা একটা উপাদান আছে দেখো, এই যে 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল, ক্লোরোজাইনিলন বলে এটারে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ডেটলের মূল উপাদান, এটা এমসিকিউ আসে। এটা কিন্তু দেখতে বিমানের মতো, মাথায় হেডলাইটে থাকবে ওইস, নিচে থাকবে লেজে থাকবে কি ক্লোরিন, আর দুই পাশে দুইটা ডানাতে কি থাকবে, দুইটা CH3, ঠিক আছে। তাহলে দুইটা ডানাতে দুইটা CH3, মাথায় হবে কি ওইস, আর লেজে হলো ক্লোরিন। তাহলে এটা হলো কি কত, এটা হলো ক্লোরোজাইনিলন, যেটা কি ডেটলের মূল উপাদান, ঠিক আছে না। যেটা তো আসলে প্রধান কি একটা ফেনল টাইপের যৌগ, হইতো ক্লোরোজাইলিনল, লাস্টে নল আছে মানে কি ফেনল। তাহলে এখানে যে পার্সেন্টেজ আছে 1% ডিসইনফেক্টেন্ট, 0.2%, এগুলো এতটা আসে না, এমনি মনে রেখে রিডিং করার মতো একটু পড়বা এখান থেকে। এখন ফেনল কয় কয় পদ্ধতিতে আমরা প্রস্তুত করি, কিউমিন পদ্ধতিতে আমরা প্রস্তুত করি, এটা ইম্পর্টেন্ট মনে রাখবা। তাহলে কিউমিন পদ্ধতিতে প্রস্তুত করি, ঠিক আছে। এই যে এখানে কঠিন দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে, এটা বেনজিন থেকে শুরু হয়। তাহলে কিউমিনের সংকেতটা একটু মনে রাখবা, এই যে প্রোপিন একটা আছে, এই বেনজিনটা কি করবে, ওই যে মাঝখানে কার্বনের সাথে আসলে যুক্ত হয়ে গেল,
ঠিক আছে, তাহলে মাঝখানে কার্বনের বেঞ্জিনটা কিন্তু জোড়া লাগিয়ে দিবা। ঠিক আছে, তার মানে কি এই যে CH3 আর মাঝখানে যে CH আছে ওই সি এর সাথে কিন্তু এই বেঞ্জিনে আমি জোড়া লাগাই দিছি। এরপর সেখানে দেখো যে কয়েকটা বিক্রিয়া করে এখানে লাস্টে আমরা এই পাই, আসলে ফেনল এখানে পাই। তাহলে কিউমিন পদ্ধতিতে পাই, এটা একটু মনে রাখবা এমসিকিউ এর জন্য। আর একটা আছে ডাও পদ্ধতিতে পাই। তো ডাও পদ্ধতির এই বিক্রিয়াটাও মনে রাখবা। দেখো এখানে কি করছে, আমরা বেনজিনে প্রথমে ক্লোরিনেশন করছি। ক্লোরিনেশন করলে কি লাগে, হ্যালোজেন বাহক লাগে। তাহলে ক্লোরোবেনজিন পাইছি। এই ক্লোরোবেনজিনকে একটা ক্ষার দ্বারা 150 atm 400 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা একটু মনে রাখবা, 150 atm 400 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাতে যদি করি তাহলে কি ONA পাই আমরা। ঠিক আছে, সোডিয়াম ফিনক্সাইড। তাহলে এটা আমরা পাই, আর এটারই আমরা তখন কি করব, এইচসিএল অ্যাসিডের সাথে বিক্রিয়া করব। ঠিক আছে, তাহলে সোডিয়ামটা সেখান থেকে সরে যায়, একটা হাইড্রোজেন বসবে, একটা প্লাস সরে একটা প্লাস বসবে। তাহলে এটা হলো তিনটা স্টেপ। আরেকটা আছে আলকাতরার পাতন থেকেও কিন্তু আমরা ফেনল পাই, তাই না? ওই যে প্রথম থেকে যে আমরা বক্স পড়াইছিলাম, লোগো তৈল গাঢ় তৈল, ওখানে কিন্তু ছিল এটা। এরপরে এগুলা এখানে দরকার নাই। ফেনলের অম্ল ধর্ম দেখো, এর পিকে এর মান কত, 10 মনে রেখো। যেহেতু এই একটা অ্যাসিড কিন্তু খুব সবল একটা অ্যাসিডটা, মৃদু অ্যাসিড। ঠিক আছে, এবার দেখো ফেনল শনাক্ত করে বিক্রিয়া তিনটা। একটা হলো কি ব্রোমিন দিয়ে আমরা টেস্ট করতে পারি, ফেরিক ক্লোরাইড দিয়ে টেস্ট করতে পারি, একটা লিভারমেন্ট টেস্ট। তিনটা একবারে মুখস্থ, তাহলে কি এটা অনেক ভর্তি পরীক্ষা আসে। তাহলে ব্রোমিন দিয়ে আমরা কি করতে পারি, টাইব্রোমো ফেনল তৈরি হয়। ফেরিক ক্লোরাইড দিয়ে আমরা করলে কি দেখবা যে হেক্সাফিনে ডাইফেরিক ডাইফেরিক হেক্সাফিনেট একটা জটিল যৌগ আমরা পাই। ঠিক আছে, এক কথায় মনে রাখবা কি দিয়ে আমরা টেস্ট করি। একটা হলো ব্রোমিন দ্রবণ দিয়ে টেস্ট করি, একটা হলো ফেরিক ক্লোরাইড দিয়ে টেস্ট করি, একটা হলো লিভারমেন্ট টেস্ট। এই তিনটা টেস্ট আমরা মেনলি করি, এখান থেকে আসলে মেনলি এমসিকিউ আসে। ঠিক আছে, শনাক্তকরণ দিয়ে। তারপর এখানে আর নাই, লাস্টে যেগুলো আছে এই যে নাইট্রোগ্লিসারিন আর টিএনটি, এটা মনে রাখবা। নাইট্রোগ্লিসারিন মানে কি, গ্লিসারিনের যদি আমরা নাইট্রেশন করি, লাস্টে যে হাইড্রোজেনগুলো আছে ওরা কি নাইট্রোমূলক দ্বারা অ্যাড হবে, যেহেতু নাইট্রেশন করছে। তাহলে এটাই হলো কি কত, নাইট্রোবেনজিন। ঠিক আছে, নাইট্রোবেনজিন। তাহলে এই নাইট্রোবেনজিন একটা কি তৈল জাতীয় পদার্থ, এটা বিস্ফোরক ডিনামাইট তৈরিতে ব্যবহার করা হয়, এটা ইম্পর্টেন্ট। এছাড়া হৃদরোগের ওষুধ রূপে ইউজ করা হয়। ঠিক আছে, এই যে হার্টবিট বেড়ে যায়, অ্যানজাইনা যে হয়, এই টাইমে কি নাইট্রোগ্লিসারিন স্প্রে দেওয়া হয়, বা জিহ্বার নিচে ট্যাবলেট দেওয়া হয়। ঠিক আছে, হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা যায়, দেখবা অনেকে এরকম হয়। তো তখন কি করা হয়, মেনলি যে লোডিং ডোজ যারা আছে, লোডিং ডোজ খাওয়াই দেওয়ার পর একটা নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট জিহ্বার নিচে দেওয়া হয়, অথবা নাইট্রোগ্লিসারিন স্প্রে করা হয়। তাহলে এটা কিন্তু হার্ট অ্যাটাকের অনেক কার্যকরী একটা ওষুধ। এরপরে আর কি কি আছে, হাঁপানি রোগের ওষুধ রূপে ইউজ করা যায়, প্রবল মাথা ধরা অচেতনা, এটা সাইড এফেক্ট, এটার কারণে এটা হইতে পারে। ঠিক আছে, তারা এগুলো কি রক্তনালী প্রসারিত করে। তো এগুলো রিডিং করার মতো একটু পড়বা, কিন্তু হৃদরোগের ওষুধ রূপে ইউজ করা হইতেছে, তারপর এই ডিনামাইট তৈরিতে ব্যবহার করা হইতেছে, এগুলা একটু মনে রাখবা। ঠিক আছে, তারপর এখানে দেখো, তাহলে এখানে কি করা হয়, মেইনলি আমরা পাই কেমনে, গ্লিসারিনে নাইট্রেশন করা লাগবে, তাই না? নাইট্রেশন মানে কি, গাঢ় সালফারিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড, সুন্দর করে হাইড্রোজেন সরে যায়, নাইট্রোমূলক অ্যাড হবে। তো এখানে কি গাঢ় সালফারিক অ্যাসিড এখানে নিরোধক হিসেবে কাজ করে। আচ্ছা, এরপরে এরপরে নিচে দেখো 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিয়োজিত হয়, এবং 218 ডিগ্রি সেন্টিগ্রেড 218 তে এরা কি হয়, বিস্ফোরিত হয়। তাহলে এই যে এই কিন্তু হালকা একটু কম্পন হলেই বিস্ফোরিত হয়ে যায়। ঠিক আছে, আঘাত বা কম্পন যদি হয় তাহলে বিস্ফোরিত হয়ে যায় ডিনামাইট। আর এরপর আসো টিএনটি, টাইনাইট্রোটুলিন। তার মানে কি, টুলিনের আমরা যদি কি পরপর দুইবার যদি আমরা নাইট্রেশন করি, তখন কিন্তু আমরা টাইনাইট্রোটুলিন পাই। তাহলে এই যে এখানে দেখো একটা লম্বা বিক্রিয়া দিছে, প্রথম নাইট্রেশন করছি, প্রথম একবার নাইট্রেশন করছি, তারপর আরেকবার নাইট্রেশন করছি, তারপর আরো একবার, অর্থাৎ 3বার নাইট্রেশন করা লাগছে। ঠিক আছে, একবার নাইট্রেশন করলে কি হয়, অর্থ নয় প্যারা পাবা। আরেকবার এই করলে কি করবা, যদি অর্থ পাইতে আগে, তখন প্যারা অবস্থানে আরেকটা যুক্ত হবে। দেন আরেকবার নাইট্রেশন করলে অর্থ অবস্থান তো দুইটা ছিল, তো আরেকটা যে বাকি আছে ওইটা তো এসে যুক্ত হবে। তো প্রথমটা মনে রাখবা কত, 30 ডিগ্রি, তারপর এটা 60 ডিগ্রি, তারপর 100 ডিগ্রি। ঠিক আছে না? তাহলে আস্তে আস্তে তাপ এখানে বাড়বে। এরপরে দেখো এই যে এই টিএনটি বিস্ফোরণ হইতে গেলে একটা ডিটোনেটর লাগে, মানে ওইটা যেমন আসলে কি কম্পনেই আসলে হয়ে যায়, কিন্তু এটা আসলে এরকম কম্পনে কিন্তু কি বিস্ফোরিত হয় না, এটার জন্য কি ডিটোনেশন লাগে। ঠিক আছে, আর এটা আমরা মেনলি কই ইউজ করি, যে দেখো পুরাতন বিল্ডিং পাহাড় এগুলা ধ্বংস করার জন্য এটা আসলে ইউজ করা হয়। তারপর সেনাবাহিনীর, তারপর যুদ্ধ জাহাজ এগুলা প্রস্তুত করতে, ওগুলো রিডিং এর মতো হয়। এবার ডেডো ডেডো থেকে কি বলবো, যে ক্লোরোজাইনিল, এটা হলো মূল উপাদান, আর সঙ্গে এটা মনে রাখবা, বিমানের মতো মনে রাখবা। ঠিক আছে, হেডলাইনে ওটা থাকে, এটা থাকে। আর পার্সেন্টেজ কত থাকে এটা পারলে একটু মনে রেখো, ক্লোরোজাইনিল কত, 4.8% থাকে। এরপর আর কি থাকে, আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে 13.1%। ঠিক আছে, তার মানে আইসোপ্রোপাইল অ্যালকোহলও থাকতেছে। আর ওই ট্রারপিনিল থাকে, সুগন্ধি টগন্ধি থাকে, এটা তো থাকবেই। আইসোপ্রোপাইল অ্যালকোহল আর ক্লোরোজাইনিল, এই দুইটা একটু মনে রেখো। এরপরে একবারে চলে আসো কই, প্যারাসিটামলে চলে আসো।
তো প্যারাসিটামল আমরা কই থেকে পাই? প্যারাসিটামল আগে মনে রাখবা দিনে আমরা সর্বোচ্চ 4 গ্রাম খাইতে পারি। তার মানে তোমার বাসায় যে নাপা ট্যাবলেট আছে আমরা সর্বোচ্চ দিনে 8টা ট্যাবলেট খেতে পারি। এর বেশি খাইলে প্যারাসিটামল যদি রেগুলার খাও, টুকটাক মাথা ব্যথা হইতেছে প্রতিদিনে প্যারাসিটামল খাও, তাহলে কি একটা লং লাস্টিং এফেক্ট করবে কিডনিতে, ঠিক আছে, কিডনি ড্যামেজ হয়ে যাবে। তো যাদের বাসায় প্যারাসিটামল থাকে, টুপদাপ মাথা ব্যথা করলে, গা ব্যথা করলে প্যারাসিটামল খাও, এটা কিন্তু খাওয়া যাবে না। এরপরে দেখো প্যারাসিটামল আমরা আসলে পাই কেন, মনে রাখো ফেনলের বিক্রিয়া থেকে আমরা পাই। তাহলে ফেনল কয়েকটা বিক্রিয়া করে আসলে লাস্টে আমরা প্যারাসিটামল পাই, এটাই মনে রাখলেই হয়েছে, ঠিক আছে। কারণ মেডিকেলে তো পুরোপুরি এত কিছু আর আসবে না। তাহলে আমরা ফেনলের কিছু একটা বিক্রিয়া টিক্রিয়া করে আমরা এটা পাই লাস্টে, এটা মনে রাখবা। আর এটা তো অবশ্যই কি অ্যান্টিপাইরেটিক, অ্যানালজেসিক। অ্যানালজেসিক মানে কি ব্যথা কমায়, অ্যান্টিপাইরেটিক মানে কি ওই যে জ্বর কমায়, তাই না, তাপমাত্রাও কমাইতেছে আবার কি জ্বরও কমাইতেছে। আচ্ছা, এরপরে মোটামুটি আমরা অধ্যায় লাস্টের দিকে চলে আসছি, আর হয়তো তেমন কিছু নাই। এরপরে লাস্টে এই যে কিছু দেখো, ন্যাফথ্রনের গলনাঙ্ক 80°C, দুই একটা একটু গলনাঙ্ক একটু বইরো, কম ইম্পর্টেন্ট কিন্তু পড়বা, প্রিপারেশন যত ভালো রাখবা, যত বেশি বেশি পড়বা তত ভালো। কিন্তু আমি মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলাই কিন্তু এখানে দাগাই দিছি, ঠিক আছে। আর যেহেতু একটা অ্যাডমিশন ক্লাস, এর থেকে বেশি ভিতরে আমি যাইতেছি না, একাডেমিক ক্লাসগুলোতে আর একটু ভালো করে বলছি। তো লাস্টে আরেকটা ইম্পর্টেন্ট টপিক বাদ গেছে, সেটা হলো কি যে পলিমার, ঠিক আছে। এইটাও কিন্তু লাস্ট একটা ইম্পর্টেন্ট টপিক। তো কিছু আছে প্রাকৃতিক পলিমার, মানে কি ওই যে তুমি কোষ রসায়নে পড়ছো না, কি আছে কত গ্লাইকোজেন, তারপর কি সেলুলোজ, সেগুলো পড়ছো, অনেকগুলো গ্লুকোজ দিয়ে তৈরি পলিমার, কি পলিস্যাকারাইড যেগুলো ছিল ওরা সবগুলো কি প্রাকৃতিক পলিমার, ঠিক আছে। তাহলে সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন, নিউক্লিক অ্যাসিড, অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে তৈরি, রাবার, এরা সবগুলো প্রাকৃতিক। কৃত্রিম কে কে এটা আছে, তাহলে নিচের কোনটা প্রাকৃতিক, নিচের কোনটা কৃত্রিম, তাহলে কৃত্রিমের মধ্যে গেছে নাইলন, টেরিলিন, পলিথিন, পলিস্টার, পলিফিনাইল ক্লোরাইড, টেফলন, এরা হলো সবগুলাই কৃত্রিম। তোমার বাড়িতে মেলামাইন থেকে শুরু করে পলিথিন ব্যাগ থেকে শুরু করে রান্নার যে প্যান আছে সবকিছুই কি, দড়ি, বস্তা, দাঁতের ব্রাশ, কাপড় চোপড় সবগুলাই কিন্তু কৃত্রিম পলিমার। আর কিছু আছে অর্ধকৃত্রিম, যারা এই দুইটা দিয়েই তৈরি, সেলুলোজ অ্যাসিটেট, সেলুলোজ নাইট্রেট। এবার আসো যে এই পলিমার তার মানে কি অনেকগুলো জিনিস যুক্ত হয়েই তো আসলে পলিমার তৈরি করে। তো যুক্ত হওয়ার টাইমে অনেকে আছে যে একটা একটা ইজিলি যুক্ত হয়ে যায়, কিন্তু কোনো জিনিস অপসারণ হয় না। তার মানে কি দুইটা জিনিস যুক্ত হইলো, হয়ে ওদের সিঙ্গেল সিঙ্গেল ভর যত, যুক্ত হওয়ার পর ভর ততই আছে, কোনো কমে নেই। আর কিছু কিছু আছে যে দুইটা জিনিস জোড়া লাগার পরে তাদের মধ্যে পানি বা ক্ষুদ্র ক্ষুদ্র কোনো কিছু অপসারণ হয়ে যায়। তাহলে অপসারণ হলে কি ভর কমে যাবে। তাহলে জোড়া লাগার আগে তাদের যে সিঙ্গেল সিঙ্গেল ভর ছিল, যোগ করে আমি দেখি জোড়া লাগার পরে ভর কমে গেছে, তার মানে কি তাদের অপসারণ হয়েছে। তাহলে অপসারণটা হলো মেইনলি ঘনীভবন, তাই না। তুমি আসলে কি করছো, ঘন ঘন করতে গেছো, তাহলে ঘন করতে গেলে কি পানি উড়ে চলে যাবে, ওইটাই। তাহলে ঘনীভবন হলো ওইটা। আর সংযোজন মানে জাস্ট একজন আরেকজনের জোড়া লাগছে, কোনো কিছু কম বেশি হয়নি। তাহলে সংযোজন কি আছে, যে পলিইথিলিন মানে অনেকগুলো ইথিলিন, পলিপ্রোপিলিন অনেকগুলো প্রোপিলিন, তাই না, পলিভিনাইল ক্লোরাইড অনেকগুলো ভিনাইল ক্লোরাইড, পলিস্টারিন, বেনজিন, বেনজিন কার পলিমার কও, বেনজিন সিএইচ ডাবল বন্ড ট্রিপল বন্ড সিএইচ, মানে কি অ্যাসিটিলিন বা ইথাইন, তিনটা অ্যাসিটিলিন বা ইথাইন কি আয়রন নল 450°C তাপমাত্রা দিলেই কিন্তু কি বেনজিন তৈরি হয়, তাই না, পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে। তাহলে ঘনীভবনে কি মেইনলি দুইটা, ঘনীভবনে মেইনলি কি যে পানি বা অ্যালকোহল বা এই জিনিসগুলো আসলে অপসারণ হবে, কিন্তু সংযোজনে আসলে অপসারণ হবে না। আরেকটা পার্থক্য যে ঘনীভবনে আলাদা আলাদা যৌগগুলো আসলে যুক্ত হয়, মানে দুইটা আলাদা কার্যকরীমূলক যুক্ত যৌগ এখানে যুক্ত হয়, কিন্তু সংযোজন কি একই টাইপের জিনিসগুলো আসলে যুক্ত হয়, ঠিক আছে। আর কইলাম তো এই যে সংযোজনে কি ভরের কোনো তারতম্য হবে না, কিন্তু ঘনভবনে ভর আসলে কমে টমে যাবে। এরপরে এখানে অনেক কিছু আছে, দেখো অনেক কিছু তোমাদের ভাইয়ারা দাগায় টাগায় সব শেষ করে দিছে, কিন্তু এগুলা আসলে এত কিছু তুমি এখান থেকে পড়বা না। তুমি এখানে লাস্টের দিকে আসো, প্লাস্টিক মাস্টিক কি আছে এগুলা কোনো দরকার নেই। আচ্ছা 9-10 একটা জিনিস পড়ছো, থার্মো প্লাস্টিক আর কি থার্মোসেটিং। তো থার্মোপ্লাস্টিকটা কি নমনীয় হয়, তাই না, ইজিলি কি একটু বাঁকানো টাকানো করা যায়। বাট থার্মোসেটটা কিন্তু শক্ত, তাই না, তার ক্রস লিঙ্ক বেশি, এই জন্য কি শক্ত হয়, এই জন্য ওটার বাগাইতে গেলে কিন্তু ভেঙে যায় থার্মোসেট, তাই না। এটা তো 9-10 আসলে পড়া। তাহলে পলিথিন, পলিস্টিরিন এগুলো তো আসলে বাগানে টাগানে যায়, তাহলে এরা আসলে কি কত, এরা হলো থার্মোপ্লাস্টিক। আর থার্মোসেট কোনটা কত, যে ব্যাকলাইট, মেলামাইন, এগুলা কি একটু হইলে ভেঙে যায়, তাই না। তাহলে এগুলা কিন্তু থার্মোসেট। এবার দেখো সংযোজন পলিমারকরণ এখানে কি আছে, আহ এরপর দুই একটা এখানে এই ছকটা আছে, এই ছক এটা দরকার নাই, এত বড় ছক। এরপর এখানে এই যে ইথিলিন, অনেকগুলো ইথিলিন মিলে কিন্তু পলিথিন তৈরি হয়, এই ক্ষেত্রে প্রভাবক হলো অক্সিজেন, এটা মনে রাখবা। তাহলে অক্সিজেন হলো প্রভাবক, ঠিক আছে, অক্সিজেন প্রভাবক 1000 থেকে 1200 এটিএম চাপ, প্রভাবক হলো অক্সিজেন। এরপরে পলিথিনের কাজ কি, যে বৈদ্যুতিক তারে অন্তরক রূপে বোতল টোতল, পলিথিন তো তোমরা জানো কি কাজে ইউজ করা হয়। এবার সে পলিপ্রোপিলিন, তাহলে অনেকগুলো প্রোপিলিন মিলে, এই ক্ষেত্রে প্রভাবক হলো টাইটেনিয়াম ক্লোরাইড, এটা একটু মনে রাখবা, 140 এটিএম 120 ডিগ্রি তাপমাত্রা। তাহলে প্রভাবকটা এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে।
বিক্রিয়া তো আর ইম্পর্টেন্ট দরকার নেই। পলিপ্রপিলিন ইউজ করা হয় কেমনে, যে কার্পেট, দড়ি, সুতা এগুলা তৈরিতে। তারপর আসো পিভিসি, তো ভিনাইল ক্লোরাইড, মনে রাখবা সিএইচ ডাবল বন্ড মানে CH2 ডাবল বন্ড CH, এটা হলো ভিনাইল মূলক। তাহলে ভিনাইলের সঙ্গে কি CH2 ডাবল বন্ড CH, এরপরে যা বসাবা সেটাই কি ভিনাইল হয়ে যাবে। বেনজিন বসালে কি ভিনাইল বেনজিন, ক্লোরিন বসালে ভিনাইল ক্লোরিন, যা বসাবা তাই। তাহলে CH2 ডাবল বন্ড CH এটা হলো একটা ভিনাইল মূলক, এটা মনে রাখো ভিনাইল। তাহলে এখানেও কি এই যে এখানে কি মার্কিউরি ক্লোরাইড প্রভাবটা রাখছে, প্রভাবটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো মেইনলি কি কৃত্রিম চামড়া তৈরিতে, ঘরের কার্পেটিং, তারপর প্লাস্টিক সিরিজ, রেইনকোট মনে রাখো গ্রামফোন, তাহলে রেইনকোট গ্রামফোন এটা কিন্তু অন্য জায়গায় নাই। তাহলে এটা হলো কি পিভিসি শর্টকাটে। তারপর এই যে পলিস্টেরিন কি প্লাস্টিকের বোতল, এগুলা এটা এটা এই লাইনগুলো আসলে দরকার নেই, এক্ষেত্রে প্রভাবটা একটু মনে রাখবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তারপর মনে রাখবা হলো কি টেফলন, এটা একটু মনে রাখো CF2 টেফলন, এটা হলো কি রান্নার প্যান, এটা অনেকবারই আসে বৈদ্যুতিক যন্ত্রপাতিতে অন্তরক রূপে, ইনসুলেটর রূপে, জাহাজের রজ্জু রূপে, এই জিনিস টেফলন থেকে মোটামুটি একটু আসে। এরপর আসে ঘনীভবন পরিমাপন, দুইটা আছে, একটা নাইলন আর একটা টেরিলিন। তাহলে নাইলন কি কি জিনিস দিয়ে তৈরি হয়, অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। 6 নাম কেন, কারণ কার্বন ছয়টা, ঠিক আছে। এখানে অ্যাডিপিক অ্যাসিড মনে রাখবা, অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এই দুইটা মিলে নাইলন তৈরি করে, এটা মনে রাখো। আর টেরিলিনও কিন্তু এরকম দুইটা থেকে তৈরি হয়। তাহলে টেরিলিন কই থেকে তৈরি হয়, টেরিলিন দেখবা ওটা তো অ্যাডিপিক অ্যাসিড ছিল, এটা হলো টেরিথ্যালিক অ্যাসিড আর ইথিলিন গ্লাইকল, এই দুইটা মিলে তৈরি হয়, ঠিক আছে। আর এদের ইউজটা বেশি ইম্পর্টেন্ট, যে কি কি ইউজ করা হয়। তাহলে দেখো মোটা কম্বল, কাপড়, দাঁতের ব্রাশ, মাছ ধরার জাল, এগুলাতে নাইলন আসলে ইউজ করে। নাইলনের দড়ি কয় না গ্রামের মানুষজন, তাহলে ওইগুলা দড়ি টড়ি এগুলা। আর টেরিলিনের আরেকটা নাম কিন্তু ডেক্রন, যেটা এই যে টেরিথিলিক অ্যাসিড আর ইথিলিন গ্লাইকল দিয়ে তৈরি হয় দেখলাম। তাহলে এইটার ইউজ করা হয় কি কি কাজে ইউজ করা হয়, এটা দেখো, এটা কি এই যে এইটা তো যে কাপড়, শাড়ি, কার্পাস, তুলার সুতা, এগুলা এগুলা আসলে সেম জাতীয় জিনিস এগুলা হইতেছে। তো যদি দেখবা যে একবারে কাছাকাছি, তাহলে ওটা নিয়ে এত প্যারা খায় না, এরকম কাছাকাছি কিছু ওইরকম প্রশ্ন এখান থেকে দেওয়ার সম্ভাবনা কম। লাস্টে এখানে কি আছে, এরপরে এখানে সেলুলোজ, এগুলো তো কোষ রসায়নের পড়া, এগুলো তো ওখানে হয়ে গেছে। গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে কি মনোস্যাকারাইড গুলো আসলে যুক্ত হয়, তাই না। কেবলমাত্র বিটা বন্ধন থাকে কোথায়, সেলুলোজে, বাকি সব কিন্তু দুনিয়ার আলফা, তাই না। বিটা এডি গ্লুকোজ থাকে সেলুলোজে, সেলুলোজ 90%, উদ্ভিদের 50% অধিক হলো সেলুলোজ, কটন হলো 90%। আর সেলুলোজ নর্মালি মানুষ হজম করতে পারে না, কারণ সেলুলোজ এনজাইম নাই, এগুলো আগে থেকে এগুলো তোমরা জানো। গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, এরপরেই অধ্যায় শেষ। আর পেপটাইড বন্ধনের মাধ্যমে কি অ্যামিনো অ্যাসিড গুলো যুক্ত হয়ে কি প্রোটিন তৈরি করে, শেষ, এই অধ্যায়টা শেষ। তো সব থেকে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের এমসিকিউ। কেমিস্ট্রির ক্ষেত্রে সবার আগে তোমরা কি করবা, অনুশীলনী এমসিকিউ গুলো খুব ভালো করে পড়বা। কারো যদি অনেকে আছে জৈব রসায়ন হয়তো ভয় লাগে, এতগুলো পড়তে যাবে না, তো তোমরা শুরুতেই তোমাদের ফরজ কাজ হলো অনুশীলনী এমসিকিউ গুলো ভাজা ভাজা করে পড়া। কারণ হাজারি স্যারের বই এত বেশি এমসিকিউ আছে যে তোমার অনুশীলন থেকে ম্যাক্সিমাম দিবে। গত 3-4 বছরে এটাই হয়েছে, অনুশীলন থেকে প্রতিবারই আমরা দেখছি এখান থেকে দেয়। তাহলে তোমার কাজ অনুশীলনগুলো ভাজা ভাজা করে পড়া, ঠিক আছে। অ্যান্ড এই যে যতটুকু আমি দাগাইছি মোটামুটি অল্প, এগুলা হলো পড়া, ঠিক আছে। তোমাদের হাতে যেহেতু সময় আছে, তোমরা জৈব রসায়নটারে একবারে দুর্বল জায়গায় নিয়ে যাও না, এখনো তোমাদের যেহেতু সময় একটু আছে। তো নেক্সটে তাহলে আমার এর পরের যে অধ্যায় আছে ওইটা নিয়ে ক্লাস হবে। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ সবাইকে।